হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? তো আমরা চলে এলাম লাইভ প্রবাসী দিগন্ত ফেসবুক পেজ থেকে। লাইভটি স্পন্সর করেছে বরকত ড্রিম সিটি। আড্ডা হবে আপনাদের সাথে। আমাদের আজকের লাইভের আলোচিত বিষয় থাকবে বিশ্ব প্যান্ডেমিক, কোভিড-19 বিশ্বের সার্বিক পরিস্থিতি ও প্রবাসীদের বিভিন্ন রকমের টিকি। সারাটি অনুষ্ঠান জুড়ে আমি সাইদ এসে রবিন থাকছি আপনাদের সাথে, এবং আমাদের সাথে অস্ট্রেলিয়া থেকে যুক্ত হয়েছে হাবিবুর রহমান ভাই। তিনি অস্ট্রেলিয়া ভিত্তিক হিউম্যান রাইটস আই রাইটস এর চেয়ারম্যান। আমাদের সাথে যুক্ত হয়েছে মালয়েশিয়া থেকে, প্রথমে আছে মালয়েশিয়া থেকে মাহফুজুর রহমান ভাই, সিনিয়র লেকচারার ইউনিভার্সিটি অফ মালায়া, মালয়েশিয়া। এবং স্ক্রিনের বাম পাশে নিচে আমাদের সাথে যুক্ত হয়েছে সিঙ্গাপুর থেকে, আমাদের সাথে যুক্ত হয়েছে এস এম রোবেন পারভেজ ভাই। তিনি সিঙ্গাপুর প্রবাসী এবং প্রেসিডেন্ট টাঙ্গাইল সোসাইটি অফ সিঙ্গাপুর। তো চলুন দর্শক, আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আমাদের আজকের অতিথিদের কাছে। তো মাহফুজ ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি, আপনাকে শুনতে পাচ্ছি। করোনার এই ক্লান্তিকালে বিশ্বজুড়ে চলছে লকডাউন, আর আমরা সবাই প্রায় ঘরবন্দি। তো এই ঘরবন্দি অবস্থায় কেমন কাটলো আপনার প্রবাসী, যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন। আসসালামু আলাইকুম সবাইকে। রবীন ভাই, আপনাকে ধন্যবাদ। আর যে যেখান থেকে আমাদের এই লাইভ প্রোগ্রামটা দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ জয়েন করার জন্য। আশা করি সবাই ভালো আছেন। আসলেই আমার মনে হয় শুধু প্রবাসী হিসেবে আমি নয়, বা একজন প্রবাসী নয়, এটা অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড আমরা সবাই একটা ভিন্ন রকমের একটা ঈদ করেছি। এবং এটার কিছু বিশেষ কারণ ছিল, আমরা সবাই জানি। আমার মনে হয় এগুলো খুব বেশি হাইলাইট করার দরকার নেই। তবে যেটা আমি মালয়েশিয়াতে আমি যে জিনিসটা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি, এই ঈদটা অনেকটাই আরো বেশি সাদামাটা ছিল প্রবাসীদের জন্য। কারণ প্রবাসী মানেই আমাদের আসলেই ঠিক দেশে যেভাবে আমরা ঈদটা করি, বা পরিবার পরিজন বা আমাদের যে পরিমাণ পরিচিত মানুষ থাকে, ঠিক প্রবাসে আমাদের ওই ধরনের পরিচিত বা অত সংখ্যক মানুষ থাকে না, বা রক্তের যে সম্পর্কের মানুষগুলো সেগুলো থাকে না। তো সেই জায়গা থেকে এমনিতেই প্রবাসীদের আমাদের ঈদটা একটু সাদামাটা হয়। তারপরেও এইবার আরো একটু যুক্ত হয়েছে এই কোভিড-19 এর কারণে। তো এখানে মালয়েশিয়াতে যে জিনিসগুলো লক্ষণীয় সেটা হচ্ছে কয়েকটা কনসার্ন ছিল মানুষের ভিতরে ঈদ করার সময়। প্রথমত হচ্ছে, আপনারা অনেকেই 2-3 মাস কাজ করেছে কিন্তু কোনো বেতন পায়নি। তো বেতন না পাওয়ার কারণে তো যেটা হয় কি, ঈদের আনন্দটা কিন্তু ভাগাভাগি করার মাঝে বেশি বাড়ে। তো আমি ফ্যামিলিকে দিতে পারলাম না, বা একজন দিতে পারছেন না ফ্যামিলিকে, সেটা কিন্তু একটা কষ্ট থেকে যায়। সেটা একটা। দ্বিতীয়ত, মালয়েশিয়াতে আরেকটা বিষয় যোগ হয়েছে, সেটা হচ্ছে এই লকডাউনের ভিতরেও অনেক যাদের বৈধ কাগজপত্র নেই, তাদের কিছু অভিযান চলছে, বা তারা কিছু ভয়ে মানে তারাও ঠিক বেরোতে পারছিলেন না। একটু একেবারে আশেপাশেও যেতে পারছিলেন না, এরকম একটা অবস্থা। তৃতীয়ত, যেটা হয় কি, আমরা যারা একসাথে কাজ করি বা একসাথে থাকি বা একই ডরমেটরিতে বলেন, বা আহ পরিচিত মানুষ, সেই মানুষগুলোর সাথে আমরা নামাজ পড়ি একসাথে নর্মালি। তো সেই 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 সুযোগটাও হয়নি। সেক্ষেত্রে হয়েছে কি, আমরা আসলে একা একা হয়ে গেছি, আরো বেশি লোনলি ফিল করেছি। এবং আমাদের যে বন্ধু বান্ধব বাসায় একটু যাওয়া হয়, বা হয়তো অনেকেই আর আরেকটা অ্যাঙ্গেলে হয় যে অনেকে দেখা সিনেমা দেখতে যায়, বা একটু একটু উৎসব মুখর ভাবে পালন করতে চায়। আসলে ওই জিনিসগুলো সম্ভব হয়নি। যদিও মালয়েশিয়াতে আপনার মুভমেন্ট কন্ট্রোল অর্ডার ছিল, মানে ফুলি লকডাউন না, কিছু নিয়ম কারণ মেলে চলার সুযোগ ছিল। তারপরেও মানুষের একটা আমার মনে হয় একটা ভীতি কাজ করেছে, বা কিছু যে রুলস রেগুলেশন গুলো ছিল সেইগুলোর কারণেই মানসিক ভাবে বলেন বা সার্বিক ভাবে চিন্তা করে আসলে এই ঈদটা খুব সাদামাটায় কেটেছে আমি বলবো। ঠিক আমারটাও ব্যতিক্রম হয়নি, আমিও ওই সাদামাটা একটা ঈদ করেছি। তবে আলহামদুলিল্লাহ, যেহেতু সুস্থ আছি, সেহেতু আমি বলবো আমি ভালো আছি, ভালো কেটেছি। ধন্যবাদ মাহমুদ ভাই। তো আপনার সাথে আমি আরেকটু যুক্ত করব। আহ আমাদের প্রবাসীদের বড় একটি অংশ কিন্তু মালয়েশিয়াতে কর্মরত আছে, এবং সেখানকার বর্তমান করোনা পরিস্থিতি কি সেটা যদি আমাদের একটু বলতেন, এবং আমাদের এই চাকরি বাজারে সেটার প্রভাব কতটুকু ফেলতে পারে সেই বিষয়ে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে। আচ্ছা, এখন এই বিষয়টা আসলেই বোধহয় আমি টপিকটার উপর জাস্টিস করতে পারবো কিনা জানি না, যে খুব সামগ্রিকভাবে বলতে পারবো কিনা এক্সাক্ট পিকচার। তবে আমি যতটুকু জানি সেই বিষয়টা নিয়ে আপনার সাথে কথা বলতে পারি। আসলে এখানে দুইটা ব্যাপার ঘটেছে। প্রথমত, প্রবাসী, সেটা বাংলাদেশি হোক বা অন্য দেশি হোক, সেই প্রবাসীদের আহ আহ ব্যক্তিগত কিছু ইস্যু আমরা দেখছি এখানে। ব্যক্তিগত বলতে তারা যেই জায়গাতে থাকে এবং যেই জব গুলো করে সেখানে দুইটা রিস্ক চলে আসছে।
একটা হচ্ছে স্বাস্থ্য রিস্ক। আপনি যদি বলেন আমাদের বাংলাদেশি ভাইয়েরা বিশেষ করে বা আমাদের অনেক ফরেনাররাই অনেকেই দেখা যায় 15-20 জন মানুষও হয়তো একটা ডরমিটরিতে থাকে, ছোট একটা রুমে অথবা ফ্ল্যাটে থাকে। তো সেক্ষেত্রে হয় কি, এই মানুষগুলো যখন আহ স্বল্প পরিসরে সবাই এখন কাজ করছে, কিন্তু বিজনেস গুলো কিন্তু অল্পভাবে খুলে দেওয়া হয়েছে। গত 4 আপনার মে থেকে আপনার লকডাউনকে একটু ইজ করা হয়েছে, এটাকে বলে সিএমসিও। হ্যাঁ, তো আপনার এটা কন্ডিশনাল মুভমেন্ট কন্ট্রোল অর্ডার। সেখানে কিছু পরিসরে বিজনেস খুলে দেওয়া হয়েছে, বা যে সমস্ত আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইরা শপিং মলে কাজ করেন বা গ্রোসারিতে কাজ করেন বা কনস্ট্রাকশনে কাজ করেন, তারা কিন্তু স্বল্প পরিসরে কাজ করতে পারছেন। সবাই হয়তো কাজ করতে পারছেন না বা সবার সুযোগ হচ্ছে না, অনেকেই অনেকদিন ধরে কাজ করতে পারছেন না বা কাজ করার সুযোগ নেই বা কাজ নেই, কিন্তু কিছু সংখ্যক মানুষ কাজ করতে পারছেন। তো এখন হচ্ছে কি, তারা সবাই কিন্তু একত্রে থাকছেন। তো এখন 10 জন মানুষ যদি একত্রে থাকেন বা একটা রুমে থাকেন বা একটা ফ্ল্যাটে 15 থেকে 20 জন থাকেন, সেক্ষেত্রে হয় কি, যারা কাজ করার জন্য বাইরে যাচ্ছে, তারা যখন আসছে, তারা কিন্তু একটা হেলথ রিস্ক নিয়ে আসছে। তো এই জায়গা থেকে আপনি বলেন যে প্রবাসীরা কিন্তু, সাধারণ মানুষ এখানে যারা বা মালয়েশিয়ান যারা, তাদের থেকে কিন্তু একটু বেশি রিস্কে আছে। বেশি রিস্ক আছে এই সেন্সে যে এখানে কিন্তু মনে করেন আমার অনেকেই, আমি আমার কলিগদেরকে চিনি বা বন্ধুদেরকে চিনি যারা হয়তো এক পরিবার 3-4 জন বা 5 জন আছে, হয়তো একজন কাজ করেন বা 2 জন কাজ করেন, অনেকের হয়তো অফিস বন্ধ। কিন্তু এটা কিন্তু কিন্তু আপনি যখন প্রবাসীদের কথা আসছে, কিন্তু তখন ভিন্ন কথা, সবাই কাজ করেন। তো যখন তারা বিভিন্ন জায়গাতে কাজ থেকে ফিরছেন, তো হেলথ একটা রিস্ক আছে প্রথমত। দ্বিতীয় যে রিস্কটা, সেটা হচ্ছে আপনার চাকরি হারানোর। বিশাল একটা সংখ্যক মানুষ, তারা গত 2-3 মাস চাকরি করতে পারে নাই, তারা জানে না যে আসলে তাদের জবটা আছে কিনা বা এটা আপনার কন্টিনিউ করতে পারবে কিনা, আর অনেকে বেতন পায়নি। আর যেখানে একটু দুঃখের বা কনসার্নের ব্যাপার, সেটা হচ্ছে আসলে এখানকার যে সরকার, এই আসলেই খুব ইন্ডিভিজুয়ালি বা আপনার এই জিনিসগুলো দেখছেও না। হয়তো সামগ্রিক কিছু বিষয় নিয়ে তারা আলোচনা করছে, যেমন স্বাস্থ্য রিস্ক নিয়ে, যে তারা বিজনেসদেরকে বলছে বা যারা এমপ্লয় তাদেরকে বলছে যে আপনারা এরপর থেকে বা মানে এই আগামী ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হচ্ছে, যে এই সময়ের মধ্যে তাদেরকে একটা সুস্বাস্থ্যকর পরিবেশে যারা থাকতে পারে, অল্প সংখ্যক লোক একসাথে থাকে, সেই ব্যবস্থা করতে হবে। তারা একটা আলটিমেটাম অলরেডি দিয়ে দিয়েছে। এটা হয়তো একটা সামগ্রিক ভাবে, কিন্তু আপনার একেবারে ইন্ডিভিজুয়ালি কে বেতন পাচ্ছে না বা কার চাকরিটা নেই, সেটা একটা এইটা ধোঁয়াশার ভিতরে রয়ে গেছে, এটা ওই পদক্ষেপটা গভর্নমেন্ট নেয়নি এখানকার। দ্বিতীয়ত যেটা, আপনার যারা কাজ করতে পারছে বা যারা কাজ করার মানে কাজ করতে চাচ্ছেন, তারা অনেকে কাজ করতে পারছেন না, কারণ এখানে এসওপি বলে, এটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস। তো এখানে আপনার যেখানে শপিং মলে আপনার আগে 20 জন লোক লাগতো বা 20 জন লোক কাজ করতো, সেখানে 10 জন লোক দিয়ে কাজ করানো হচ্ছে, কারণ ওই একই স্পেসের ভিতরে এত লোককে কাজ করতে দেয়া হচ্ছে না। এবং প্রত্যেকটা ওয়ার্ক বা যারা ফরেন ওয়ার্কার বা প্রবাসী আমরা, তাদের সবাইকেই কোভিড টেস্ট করাতে হচ্ছে। এটা হচ্ছে মানে শর্ত, আপনি কোভিড টেস্ট করানোর পরে সে কাজে যেতে পারবে। তো এই যে কোভিড টেস্ট করাতে হয়, তো এখন কোভিড টেস্টের ক্ষেত্রে যেটা বাংলাদেশের সাথে দেখা যাচ্ছে, হয়তো অনেক দেশের সাথে মিলবে না, এখানে আপনার বাংলাদেশে অনেক প্রবাসী ভাইরা আছেন যাদের বৈধ কাগজপত্র নেই। তো সেক্ষেত্রে তারা কোভিড টেস্ট করাতে গেলে একটা ভয় পাচ্ছে, বা এই কস্টটা কে কভার করবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে, এখানে সবাইকে যেহেতু করতে হচ্ছে এই টেস্টটা, যেখানে 200-250 রিঙ্গিত, মানে বাংলাদেশ টাকা 5 থেকে 6 হাজার টাকা খরচ হবে। তো এই খরচটা হচ্ছে যাদের সকসো নামে একটা ইন্স্যুরেন্স আছে, এমপ্লয়ি ইন্স্যুরেন্স, তারা তাদের এই ইন্স্যুরেন্সটা কভার করছে বা তাদের এমপ্লয়াররা কভার করছে। কিন্তু যে সমস্ত ভাইয়েরা বৈধ কাগজপত্র নেই, তাদের জন্য এই টেস্টটাও তারা করাতে পারছে না। এখন টেস্ট না থাকলে তারা আবার কাজেও ফিরে যেতে পারছে না, এবং গত 2-3 মাস কাজ না করার কারণে তাদের যে আপনার যে যে টাকাটা থাকে, সেই টাকাটাও কিন্তু নেই। আর আপনারা জানেন, বিদেশে আমরা যারা থাকি বা প্রবাসী থাকি, বিশেষ করে আমরা যে টাকাটা ইনকাম করি, সেটা কিন্তু ইমিডিয়েটলি আমরা দেশে পাঠিয়ে দিই। এখানে কিন্তু কেউই খুব টাকা রাখে না, কারণ টাকা পাচ্ছে, দেশে পাঠিয়ে দিচ্ছে। তো এই জন্য হয় কি, এই যে 2-3 মাস হঠাৎ করে একটা লিকুইডিটি ক্রাইসিস, মানে যে টাকা নেই, এখানে অনেকেই কিন্তু খুব সমস্যায় ফেস করেছে। বা আমি কিছু কিছু ক্ষেত্রে বলবো যে কিছু সহযোগিতা হয়তো পেয়েছে, আমাদের কিছু কিছু উদ্যোগ নেওয়া হয়েছিল। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আপনার এই ধোঁয়াশাটা যদি আরেকটু লম্বা সময় ধরে চলে, বা এই কাজটা যদি মানুষ যারা কাজ করতে পারছে না, তারা যদি আরেকটু লম্বা সময় ধরে বসে থাকতে হয়, তাহলে হয়তো আমাদের আসলেই সার্বিক অবস্থার খুবই অবনতি ঘটবে। সেক্ষেত্রে অনেককে হয়তো দেশে ফিরে যেতে হতে পারে, বিশেষ করে অবৈধ যারা বৈধ কাগজপত্র নিয়ে অনেকেই সরকার চাচ্ছে তাদেরকে দেশে ফেরাতে, সেটা একটা ব্যাপার। আর আপনি যদি কান্ট্রি ওয়াইজ বলেন, আমি বলবো যদি কান্ট্রি ওয়াইজ বলেন, সেক্ষেত্রে করোনা পরিস্থিতির মানে করোনা কেসকে বাড়ানোর জন্য যে জিনিসগুলো বা যে ইন্ডিকেটর গুলো থাকে, সেগুলো কিন্তু কমে গেছে। কান্ট্রি ওয়াইজ মালয়েশিয়া আপনি আন্ডার কন্ট্রোল বলতে পারেন, কারণ এরা
অনেকগুলো সিস্টেম ডেভেলপ করে ফেলেছে। সেই জন্য কান্ট্রি ওয়াইজ আপনার সে ফরেনার বলেন বা মালয়েশিয়ান বলেন, আমরা কিন্তু একটু লেস রিস্কে আছি। কিন্তু ইন টার্মস অফ শুধু ফরেনার, যেহেতু আমরা সবাই একসাথে থাকি বা অনেকে একসাথে থাকি, বা আর্থিক অবস্থা, সুতরাং আর্থিক এবং স্বাস্থ্যগত যে রিস্ক, এই দুটাই কিন্তু ফরেনারদের জন্য একটু বেশি। কারণ লোকালদের জন্য আপনার একটা প্রণোদন যে প্যাকেজ বা স্টিমুলাস প্যাকেজ, সেটা কিন্তু সরকার ঘোষণা করেছে, বা সরকার লোকালদেরকে একটা অ্যামাউন্ট তারা দিচ্ছে, এবং নেক্সট 6 মান্থ তারা দিবে। কিন্তু এটার আন্ডারে কিন্তু প্রবাসীরা পড়েনি। তো যেহেতু প্রবাসীরা এই আন্ডারে পড়ে নাই, সুতরাং তাদেরকে নিজস্ব ইনকাম, বা অনেকেই ইভেন বাসা থেকে টাকা নিয়ে এসেও চলতেছে। তো আসলে এই সবকিছু মিলাই আমি বলবো যে আসলে ঈদটা ঠিক আনন্দের ছিল না, ঈদটা কষ্টের ছিল। ঈদটা পরিবারকে না দিতে পারার কষ্ট ছিল। ঈদটাতে মানুষের সাথে মেশার বা বাহিরে না বের হওয়ার কষ্ট ছিল। তো সব মিলায় আমি বলবো, তারপরেও যারা সুস্থ আছেন তারা বলছেন যে আমরা যাতে করে কাজে ফিরে যেতে পারি, সেই আশাটা তারা ব্যক্ত করছেন আর কি, আপাতত। ধন্যবাদ মহল ভাই। আমরা সরাসরি চলে যাব হাবিবুর রহমান ভাইয়ের কাছে। হাবিবুর রহমান ভাই আমাদের সাথে অস্ট্রেলিয়া থেকে যুক্ত হয়েছেন। তো ভাই, কেমন কাটলো আপনার এবারে? হাবিব ভাই, শুনতে ধন্যবাদ পাচ্ছেন আমাকে? সাইদ ভাই। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমি আপনার কাছে জানতে চেয়েছিলাম যে কেমন কাটলো আপনার এবারে ঈদ? ধন্যবাদ সাইদ ভাই। আর সবাইকে ঈদের শুভেচ্ছা। আর যারা দেখছেন, আপনারা যারা আছেন স্টুডিওতে, সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আহ ঈদ, জীবনে তো এরকম ঈদ কখনো দেখিনি, প্রথম সেরকম ঈদ দেখতে হলো। সুতরাং ঈদটা একটু অন্যরকম ভাবে কেটেছে। ঈদ অন্যরকম ভাবে কেটেছে বলতে, আমরা সাধারণত ঈদগাহে গিয়ে নামাজ পড়ি ঈদের দিন। তো এবার আমি ছোট্ট একটা কথা বলে দিই, মানে আমার গল্পটা বলি আর কি। তো সেটা হলো যে আমাদের অস্ট্রেলিয়ান সরকার কোভিডের কারণে বলছে যে মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবে সর্বোচ্চ 10 জন। তো 10 জনের জামাতটা করা যাবে, আর যদি কেউ ঘরে পড়ে তাহলে জামাত করতে পারবে 5 জন মিলে। তো আমার এক বড় ভাই বললো যে ভাই, তুমি আমার এখানে চলে আসো, আমার এখানে নামাজটা পড়াও, ঈদের নামাজ। আমার শ্বশুর আবার বললো যে না, তুমি আমার এখানে চলে আসো, আমরা একসাথে নামাজ পড়ি। এখন ওই হিসাবে করতে গিয়ে প্রথম আমি, আমার শ্বশুর, ওয়াইফ সবাইকে নিয়ে আমরা ঘরে ঈদের নামাজ পড়েছি। তো এই যে ঘরে ঈদের নামাজ পড়াটা, এটা আমাদের জন্য সুখকর ছিল না। কারণ ঈদ মানেই, একটু আগে বলে গেলেন মাহফুজ ভাই, ঈদ মানেই হচ্ছে আনন্দটাকে ভাগ করে নেয়া। ঈদ মানে হচ্ছে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার সাথে একসাথে উদযাপন করা। তো সেই হিসেবে ঈদটা আসলে ভালো কাটেনি। যেহেতু ভালো কাটেনি, কাটার পরিস্থিতি ছিলও না। তো আলহামদুলিল্লাহ এই জায়গায় যে বর্তমান পরিস্থিতি, অস্ট্রেলিয়ার পরিস্থিতি একটু ভালোর দিকে যাচ্ছে, এবং আমাদের কেস জিরোতে চলে এসছে। এটাই হচ্ছে আমাদের জন্য এখন খুশির সংবাদ। ধন্যবাদ হাবিব ভাই। তো আমি আপনার কাছ থেকে আরেকটু জানতে চাইবো, আপনার সার্বিক যে পরিস্থিতিটা অস্ট্রেলিয়াতে কোভিড-19 এর, এবং এই করোনার পরিস্থিতিতে আমরা জানি যে সারা সারা বিশ্বে কিন্তু একটি অর্থনৈতিক মন্দা অবস্থা তৈরি হচ্ছে, এবং সেক্ষেত্রে আমাদের বাংলাদেশি প্রবাসীদের শ্রম বাজারে এর প্রভাব কতটুকু ফেলবে বা ফেলবে কি না, সেই বিষয়ে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি একটু বলতেন। অর্থনৈতিক বিষয় বলতে গেলে, অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট $4 বিলিয়ন এটা একটা বাজেট করেছিল এখানে। তো বাজেটের করলেও সেটা সাধারণত সেই বাজেটটা ছিল হচ্ছে যারা এখানকার অস্ট্রেলিয়ান অথবা যারা পার্মানেন্ট রেসিডেন্ট, তাদের জন্যই ছিল এই বাজেটটা। অর্থাৎ আনএমপ্লয়মেন্ট প্রণোদনা, অথবা তাদেরকে সাপোর্টিং দেয়া, বা অন্যান্য বিজনেসকে সাপোর্ট করা, সবগুলো মিলে। তো আমাদের এখানে যে প্রবলেমটা হলো, আমাদের এখানে অনেক বাংলাদেশি আছেন যারা হচ্ছে শরণার্থী। আবার অনেক স্টুডেন্ট আছে, 25,000-এর মতো আমাদের এখানে স্টুডেন্ট আছে, বাংলাদেশি স্টুডেন্ট। স্টুডেন্টদের এবং হচ্ছে আপনার শরণার্থী, এবং আরো আছে কিছু হচ্ছে যারা হলিডে ভিসায় আছে, তাদের জন্য প্রবলেমগুলো হয়ে গেছে অত্যন্ত বিকট ধরনের প্রবলেম। কারণ তারা ইউনিভার্সিটি টিউশন ফি দিতে পারবে না, কাজ করতে পারছে না, কাজ চলে গেছে, এবং সরকার থেকে কোনো ধরনের কোনো হেল্পও পাচ্ছে না।
সেই হিসেবে আমাদের পরিস্থিতিটা ছিল অত্যন্ত খারাপ। তবে ভালো দিক হলো এটা যে এখানকার বাংলাদেশি না শুধুমাত্র, বিভিন্ন অর্গানাইজেশন, আমি বাংলাদেশিদের কথাটাই বলি, বাংলাদেশি অনেক অর্গানাইজেশন আছে যারা হচ্ছে ওই মানুষদের পাশে, ওই স্টুডেন্টদের পাশে গিয়ে দাঁড়িয়েছে, ওই শরণার্থীদের পাশে গিয়ে তারা দাঁড়িয়েছে। আমি আমার অর্গানাইজেশন থেকে এই আইরাইট, ইন্টারন্যাশনাল র্যাপিড ইন্টারভেনশন গিয়ার ফর হিউমিলিয়েটেড এন্ড টর্মেন্টেড অর্গানাইজেশন থেকে আমরা বিভিন্ন খাবার, চাল, ডাল, তেল থেকে শুরু করে যত ধরনের একটা প্যাকেজ 1 সপ্তাহ বা 10 দিন খেতে পারবে, এই ধরনের একটা প্যাকেজ আমরা স্টুডেন্টদের বাসায় গিয়ে পৌঁছে দিয়ে এসেছি, শরণার্থীদের বাসায় গিয়ে। ঈদের দিন আরেকটা ভালো জিনিস যেটা ছিল আমি মনে করি, তো ঈদের দিন গিয়েও আমি কিছু মানুষের বাসায় নিয়ে খাবার দিয়ে এসেছি। তো এটা আমি না, শুধুমাত্র এখানকার বিভিন্ন রাজনৈতিক দলগুলো সহ, বাংলাদেশের রাজনৈতিক দল ধরেন বিএনপি ছিল, আওয়ামী লীগ, তারাও সেম কাজটা করেছে। তো আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এই জিনিসটার মধ্যে যে কোভিড-19 আমাদের মধ্যে এসেছে, কিন্তু এতে করে আমাদের একজন মানুষের প্রতি মানুষের যে বোধ, সে বোধে কোনো ভাটা পড়েনি। সেখানে আমি দেখেছি মানুষের কাছে যেই ধরনের সাহায্য চাইছি, কেউ এক ভাইয়ের কাছে গিয়ে বললাম যে আমরা তো স্টুডেন্টদেরকে সাহায্য করতে হবে, আপনি কি হেল্প করতে পারেন? উনি একজন গ্রোসারির মালিক বাংলাদেশি। উনি আমাকে বললো যে যে পরিমাণ ডাল লাগবে আপনি আমার কাছ থেকে নিয়ে যান। উনি আমাকে তখন 75 কেজি ডাল দিয়ে দিল। অনেকে এভাবে সাহায্য করছে। তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে তখন। আর যদি সার্বিক পরিস্থিতি ফিউচারের দিকে যাই, ফিনান্সিয়াল পরিস্থিতি কেমন যাবে, যেহেতু গত 5 দিন ধরে এই নিউ সাউথ ওয়েলস স্টেটে এটা করোনা হচ্ছে জিরো কেস যেহেতু, এবং সেটা আগামী দিন থেকে লকডাউনটা উঠাই দেওয়া হচ্ছে। লকডাউনটা উঠাই দেওয়া হচ্ছে বলতে স্টেজ 1 এ থাকবে। তো স্টেজ 1 মিন্স 50 জন মানুষ একসাথে গ্যাদার করতে পারবে, এবং অনেকের জবে ফিরে যাচ্ছে। তো আমার মনে হয় যে পরিস্থিতিটা এখানে একটু ভালোর দিকে আগাচ্ছে। ধন্যবাদ হাবিব ভাই। তো এবার আমরা চলে যাব আমাদের সিঙ্গাপুরের আমন্ত্রিত অতিথি এস.এম. রুবেল পারভেজের কাছে। তো রুবেল পারভেজ ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? জি রবিন ভাই, আপনাকে শুনতে পাচ্ছি। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনাকে ক্লিয়ার শোনা যাচ্ছে। তো রুবেল ভাই, এই মুহূর্তে সিঙ্গাপুরের কোভিড-19 এর সার্বিক পরিস্থিতি কি, এবং সেক্ষেত্রে সরকার প্রবাসীদের জন্য কি ধরনের ব্যবস্থা নিচ্ছে, সেই বিষয়ে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি বলতেন। ধন্যবাদ রবিন ভাই আমাকে যুক্ত করবার জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ফিকো আলোচক ডক্টর মাহফুজুর রহমান ও আমার অত্যন্ত পরম বন্ধু ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, এবং আপনার মাধ্যমে আমি সিঙ্গাপুর প্রবাসী এবং বাংলা ভাষাভাষী এবং বিশ্বের সকল মুসলিম জাহানকে জানাতে চাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আপনি জানেন সিঙ্গাপুরের পরিস্থিতি আগের চাইতে কিছুটা ভালো, বলতে গেলে অনেকটাই ভালো। সিঙ্গাপুরে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা প্রায় 34,366 জন। গত 30 মে সর্বশেষ আপডেট, এবং সুস্থ হয়ে এ পর্যন্ত বাসায় ফিরেছেন 20,727 জন। হসপিটালে চিকিৎসাধীন আছেন 374 জন, এবং ক্রিটিক্যাল ফেজে আছেন আইসিইউতে 7 জনের মতো, এবং 13,242 জনকে আইসোলেশন করে রাখা হয়েছে বিভিন্ন আবিজিত হোটেল, ক্রুজ শিপ, বিভিন্ন জায়গায়। তাদের ক্লিনিক্যালি অবস্থাটা ভালো, কিন্তু করোনা টেস্টে তাদেরকে পজিটিভ এসেছে, বিদায় তাদেরকে বিভিন্ন জায়গায় আইসোলেশন করে রাখা হয়েছে। তো বরাবরের মতো সিঙ্গাপুর ঈদটা ছিল একটু ব্যতিক্রম। এটা আপনি জানেন, সিঙ্গাপুরে ঈদ আসলেই আপনি জানেন যে সিঙ্গাপুরটা একটা ছোট্ট একটা এলাকা। ইচ্ছে করলে আমরা একে অপরের সাথে ওই দিন 30 মিনিটস আমরা গেট টুগেদার করতে পারি, আমাদের বন্ধু বান্ধবদের সাথে একত্র হতে পারি। আমার যে বিজ্ঞ আলোচক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান সাহেব সিঙ্গাপুরে ছিলেন, উনি আমার ভালো বন্ধু। উনি বলতে পারবেন যে এমন কোনো ঈদ নাই যে ঈদটা আমরা একত্রে কাটাই নাই। এবং আমাদের মুস্তফা সেন্টার, আপনি জানেন যে সিঙ্গাপুরের সবচেয়ে বহুল আলোচিত এবং আমাদের বাঙালিদের জন্য একটা গ্যাদারিং প্লেস মুস্তফা সেন্টার। ঈদের দিন বিকেল বেলা আমরা ওইখানে না গেলে তো আমাদের
ঈদের আমেজই থাকে না। সো এবারকার ঈদটা তো নিঃসন্দেহে আমাদের বাসায় কেটেছে। মিথ্যে বলতে হয়েছে আমাদের পরিবারকে, কারণ সিঙ্গাপুরের লকডাউন বলেন, বিশ্বের সমস্ত লকডাউন বলেন, যা পরিস্থিতি যাই বলেন না কেন, আমার মা তো আর এটা শুনতে চায় না। মা শুনতে চায়, বাবা তুই সকালে কি শ্যামাই পোলাও খেয়েছিস? বেসিক্যালি মায়ের এই উত্তরটা হেসে হেসে মিথ্যে করে অভিনয় করে দিয়েছি। এটাই হচ্ছে ঈদের একটা ব্যতিক্রম বৈশিষ্ট্য। আমাদের শ্রমজীবী ভাইরা শত কষ্ট বুকে নিয়েও কিন্তু তারা হাসতে পারে, এটাই তাদের সবচেয়ে বড় যোগ্যতা। তো তার পরিবারকে এবং তার মাকে খুব সুন্দর করে বলেছে, মা আমরা পোলাও খেয়েছি, শ্যামাই খেয়েছি। যদিও সরকার আমাদের ঈদ পালন করার জন্য, আমরা যারা মুসলিম ডরমিটরিতে যারা আছেন এফেক্টেড, তাদেরকে কিন্তু দেখেন সিঙ্গাপুর সরকার তাদেরকে কিন্তু তাদের মেন্টালি সাপোর্ট দেওয়ার জন্য ঈদের আগের দিন কিন্তু টুপি, পাঞ্জাবি এবং বিশেষ খাবারের ব্যবস্থা তারা করে দিয়েছেন। সেজন্য সিঙ্গাপুর সরকারকে আমি ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমি আপনাকে বলতে চাই, ব্যতিক্রম ঈদের মধ্যে দিয়ে আমরা অনেক কিছু শিখেছি। তো সিঙ্গাপুরের পরিস্থিতি আগের চাইতে অনেকটাই ভালো। ইনশাল্লাহ আশা রাখি আগামীকাল আমাদের সার্কিট ব্রেকারটা উঠে যাবে। এটা উঠে গেলে আমরা হয়তো আমাদের মধ্যে কিছু লোক হয়তো তাদের চাকরিতে জয়েন করতে পারবে, বাট একটা রেস্ট্রিকশন থাকবে। সেই নিয়ম অনুযায়ী তারা একটা নিয়মের মধ্যে থেকে কিছু সংখ্যক প্রথম ধাপে ফেজ 1, ফেজ 2, ফেজ 3 তিনটে ধাপে তারা বিভক্ত করেছে। তো ফেজ 1-এ আমরা যেটা আশা করছি, কিছু সংখ্যক শ্রমিক সেখানে কাজ করতে পারবে এবং ফেজ 1-এর অ্যাক্টিভিটিসটা দেখে সরকার ফেজ 2 এর কার্যক্রমটা শুরু করবে। তো এ পর্যায়ে আমরা আপাতত ভালো আছি ইনশাল্লাহ। শ্রমজীবী ভাইরা সিঙ্গাপুরে যারা সিঙ্গাপুরে আছেন, প্রথম দিকে হয়তো অনেকটা অসহায় বোধ করলেও কিন্তু লাস্ট ফেজে এসে এই সিঙ্গাপুর সরকারের টেক কেয়ারে পৃথিবীকে একটা বিরল দৃষ্টান্ত স্থাপন করে দিয়েছে। ইভেন আমরা যারা সিঙ্গাপুর অবস্থান করছি তারা কিন্তু শত কষ্টের মধ্যেও কিন্তু আবার হাসতে শিখেছি, বাঁচতে শিখেছি এবং বাঁচার জন্য কিন্তু আমাদের প্ল্যান এবং আমাদের অন্তরটা কিন্তু প্রস্ফুটিত। তো আমরা আশা রাখি আমরা অতি সত্বর আমরা কাজে যোগদান করতে পারবো। সিঙ্গাপুর সরকার সেরকম একটা পরিস্থিতি সৃষ্টি করতে যাচ্ছেন। আমরা প্রবাসী ভাইরা যারা আছি আমাদের অবস্থান থেকে আমরা নিশ্চয়ই তাদেরকে সহায়তা করব। আমাদের সামাজিক দূরত্ব, আমাদের অর্পিত দায়িত্ব, বিধিনিষেধ সকল কিছু মেনে নিয়ে আমরা সরকারকে, আমাদের এমপ্লয়িকে আমরা সহায়তা করব। ধন্যবাদ রবিন ভাই। ধন্যবাদ রোয়েল ভাই। তো আমি আরেকটু জানতে চাইবো যে সিঙ্গাপুরে আমরা জানতে পেরেছি বিপুল সংখ্যক বাংলাদেশি শ্রমিক করোনায় আক্রান্ত হয়েছে, যা মোট আক্রান্তের প্রায় 56% তো বিপুল এই সংখ্যক বাংলাদেশি প্রবাসী আক্রান্ত হওয়ার পেছনে কি কারণ থাকতে বলে আপনি মনে করেন, যদি আমাদের দর্শকদের উদ্দেশ্য করে বলতেন। ধন্যবাদ রবিন ভাই একটা সুন্দর প্রশ্ন করবার জন্য। এক্ষেত্রে আমি আপনাকে বলতে চাচ্ছি যে সিঙ্গাপুরে আমাদের থাকার যে জায়গাটা, আমাদের ওয়ার্কারদের থাকার যে জায়গাটা, আমরা যারা অভিবাসী সিঙ্গাপুরে কাজের জন্য আসছি, ডরমিটরিতে যে থাকার ব্যবস্থাটা আছে সেটা পুরোপুরি স্বাস্থ্যসম্মত আমি বলতে পারবো না। এই জন্যই যে এক একটা রুমে মিনিমাম 10 থেকে 15 থেকে 18 জন পর্যন্ত একটা রুমে কিন্তু আমরা গেট টুগেদার করে আমাদের প্রবাসী ভাইরা থাকে। তো আরেকটা বিষয় হলো একই রুমে একই টয়লেট, কিন্তু মিনিমাম 50-60 জনের উপরে প্রবাসী ভাইরা কিন্তু একই টয়লেট, একই রান্নাঘর, একই ডাইনিং টেবিল কিন্তু তারা ইউজ করছেন। তো বেসিক্যালি করোনা ভাইরাসের যে সিস্টেমটা, এটা প্রকোপটা বাড়ার জন্য কিন্তু যথেষ্ট একটা ব্যবস্থা কিন্তু। আর দ্বিতীয়টা হচ্ছে, এটা যেহেতু সোয়াসে রোগ, অতি সহজেই কিন্তু হাজার হাজার শ্রমিক ভাইরা আক্রান্ত হতে পারছে। দ্বিতীয়ত আমি যেটা উল্লেখ করতে চাই, প্রথম দিকে সচেতনতার যে খুব একটা ওরকম যে সচেতনতার যে একটা প্রকোপ ছিল, আমরা কিন্তু প্রথম দিকে সচেতনতাটা ওরকম ভাবে আমরা আসলে এস্টাবলিশ করতে পারি নাই। যদিও আমাদের হাইকমিশন থেকে তাদেরকে কোভিডের প্রচারণা এর
দিকগুলো, বিভিন্ন ভাইরাসের বিভিন্ন সংক্রমণের বিভিন্ন দিকগুলো তারা প্রচারণা করেছেন, কিন্তু সেটা যথেষ্ট ছিল না আমি মনে করি। যথেষ্ট ছিল না। আরেকটা জিনিস হইলো, আমরা প্রথম দিকে আমরা এটা যে আরেকটা জিনিস সেটা হলো ভয়। প্রথম দিকে কিন্তু আপনাকে একটা জিনিস বলে রাখি, আমাদের মধ্যে যারা সংক্রামিত হয়েছিল তারা কিন্তু ভয়ে, এরা কিন্তু 2-4 দিন কিন্তু সিমটম পূর্ণাঙ্গ প্রকাশ করার আগ পর্যন্ত কিন্তু তারা কিন্তু এটা বলে নাই। কেন বলে নাই? তারা ভয় পেয়েছে। একটা গুজব ছিল যে করোনা ভাইরাস হলে নাকি করোনা ভাইরাসে মৃত্যু হলে তার লাশ বাংলাদেশে পাঠানো হবে না, তার লাশ পুঁতে ফেলা হবে। এই ধরনের কিছু ভয় কাজ করার কারণে কিন্তু প্রথম দিকে আমাদের কিছু শ্রমজীবী ভাইরা কিন্তু এটা গোপন রেখেছে। তার কারণে কিন্তু এটা সহজে বিস্তার লাভ করেছে। 4-5 দিন যাওয়ার পরে এই 4-5 দিনে কিন্তু এটা কিন্তু বিস্তার লাভ করা ভেরি ইজি এবং সহজে এটা বিস্তার লাভ করেছে। সেই ভয়টা কিন্তু আমরা পরক্ষণে কিন্তু আমরা কিন্তু সেই ভয়টা কিন্তু আমাদের সকলের মধ্যে কেটে গেছে। কিন্তু প্রথম পর্যায়ে ভয়টাও কিন্তু একটা উল্লেখযোগ্য কারণ বলে আমি মনে করি। তো আরেকটা জিনিস আমি যেটা মনে করি যে ওই যে ভয়ের কারণে যে 4-5 দিন সে কাউকে বললো না, এই কয়েকদিন কিন্তু সে কাজে যোগদান করেছে। আমাদের লরিতে ওয়ার্কাররা যে লরিটা ইউজ করে, আমরা যে লরিটাতে দেখি একদম খুবই কিন্তু কাছাকাছি বসে, একদম গাদাগাদি বসে কিন্তু আমাদেরকে লরিতে বসে কিন্তু কাজের জায়গায় যাইতে হয় এবং আসতে হয়। সেখানে কিন্তু এটা খুব সহজে বিস্তার লাভ করেছে বলে আমি বিশ্বাস করি। সো এইসব বিষয়গুলোতেই করোনা ভাইরাসের প্রকোপটা সিঙ্গাপুরে দ্রুত গতিতে বেড়েছে এবং শুধু বাঙালিদেরকে যে এটা বেশি, বাঙালিদের মধ্যে যে এটা বেশি এফেক্ট করেছে তা না, অন্যান্য অভিবাসী যারা আছে ইন্ডিয়া বা যারা আছে অন্যান্য দেশে যারা আছে তাদের মধ্যেও কিন্তু সেম স্টাইলে কিন্তু এটা হয়েছে। আরেকটা জিনিস হইলো, আমরা কিন্তু বাঙালিদের মধ্যে কিন্তু একটা ভালো দিক আছে, সেটা হলো আমরা কিন্তু খুবই সামাজিক লোক। আমরা কিন্তু গেট টুগেদার পছন্দ করি, একে অপরের সাথে কুলাকুলি, হ্যান্ডশেক। আমরা কিন্তু আত্মীয়তার দিকে পৃথিবীতে বিরল। আমাদের মতো বাঙালি জাতির মতো আত্মীয়তা কিন্তু আপনি পৃথিবীতে অন্য কোনো জাতি করেছে কিনা বা আছে কিনা এটা আমার জানা নেই। এই দিকটা তো মনে করি যে আত্মীয়তার এই যে আমাদের যে হ্যান্ডশেক, কোলাকুলি, সো আমরা যে আন্তরিকতার মাধ্যমে কিন্তু সেই প্রথম দিকে কিন্তু এটা দ্রুত ছড়িয়েছে বলে আমি বিশ্বাস করি। সো আরো অন্যান্য কারণ থাকতে পারে, আমি ম্যাক্সিমাম এই কারণগুলোকে চিহ্নিত করতে পেরেছি এবং এটাকে আমি আক্রান্তের বড় দিকগুলো মনে করছি। ধন্যবাদ রবিন ভাই। ধন্যবাদ রুবেল ভাইকে তার খুব সুন্দর করে উপস্থাপন করার জন্য। তো এই পর্বে আমরা আবার ফিরে যাব আমাদের অস্ট্রেলিয়া থেকে আমন্ত্রিত অতিথি জনাব হাবিবুর রহমান ভাইয়ের কাছে। তো ভাই শুনতে পাচ্ছেন না? তো হাবিব ভাই, আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, করোনার এই পরিস্থিতিতে আমরা জানি যে আপনার বেশ কিছু তথ্য আমরা দেখেছি বিভিন্ন পেপার পত্রিকাতে, এবং যে বিষয়গুলো উঠে এসেছে আপনার পেপার পত্রিকার মাধ্যমে, যে আমাদের মূল্যবোধের বিষয়টা, যে করোনার এই পরিস্থিতিতে আমাদের আসলে আমরা কোথা থেকে, আমরা কিভাবে মূল্যায়ন করেছি এই পরিস্থিতিটাকে এবং আমরা কিভাবে এটাকে ট্যাকল করছি। তো সেই বিষয়ে যাওয়ার আগে আপনাকে আমি ছোট তিনটি ঘটনা উল্লেখ করব, যেটা আপনার ইতিমধ্যে পেপার পত্রিকাগুলোতে খুব ভাইরাল হয়েছে। সেটা হচ্ছে আপনার একটা ঘটনা, আপনার ফ্ল্যাটের প্রথম একজন লোক পজিটিভ এসেছে এবং বিল্ডিং এর অন্যান্য প্রবাসীরা তাকে ফোন করে হুমকি দিচ্ছে বিল্ডিং ছেড়ে দেওয়ার জন্য। এবং আরেকটি ঘটনা আমরা দেখতে পেয়েছি, স্বামী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে, মৃত ব্যক্তির স্ত্রী এবং কন্যা সন্তানদেরকে নিজেদের কেনা ফ্ল্যাটে কিন্তু বিল্ডিং কমিটি উঠতে দিচ্ছে না। এবং আরেকটি ঘটনা আমরা দেখতে পেয়েছি, যেটা হচ্ছে বিল্ডিং কমিটি সিদ্ধান্ত নিয়েছে কারো পরিবারের সদস্য বিদেশ থেকে ফেরত আসলে বিল্ডিং এ ঢুকতে দেওয়া হবে না। তো এই বিষয়গুলো আপনি কিভাবে নেবেন, যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলবেন। এরকম ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। এরকম আসলে অনেক ঘটনাই আছে এবং সেই ঘটনাগুলো আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে। আমি আপনার শেষ ঘটনার কথাটা বললেন, যেটা যে যখন আসবে মানুষ বিদেশ থেকে বা অন্য কোনো দেশ থেকে যখন এখানে আসে, তখন দেখা গেল যে 14 days তাদেরকে কোয়ারেন্টাইনে রাখতে হচ্ছে। তো এটা সরকার তাদেরকে, এখানে একটা আইল্যান্ড আছে, ক্রিসমাস আইল্যান্ড নামের একটা জায়গা আছে, তো সেখানে তাদেরকে আগে প্রথম পর্যায়ে তাদেরকে সেখানে 14 days কোয়ারেন্টাইনে রাখার পরে তাদের পরিস্থিতি যদি দেখতো যে টেস্ট করার পরে তার নেগেটিভ আসছে,
তারপর তাদেরকে মেইনল্যান্ডে আসতে দিত। তারপরে করলো কি, আরো যখন কিছু হলো তখন তাদেরকে মেলবোর্নে কিছু জায়গায় তাদেরকে সেখানে কোয়ারেন্টাইন করে রাখা হলো, রেখে তাদেরকে সেখানে নিয়ে আসতো। এখন বিষয়টা হলো আপনি যে বিচ্ছিন্ন ঘটনার কথা বললেন যে একজনের হচ্ছে, তারপরে অন্যান্য লোকজন তাদেরকে করছে না, ফ্ল্যাটমেটরা করছে না, অথবা আপনার এই যে যারা ইউনিটে আছে সেখানে হচ্ছে বিল্ডিং এর লোকজন তাদেরকে রেসপন্স করছে না, বা উল্টাপাল্টা জিনিসপত্র হচ্ছে, এটা হবেই। এটা আসলে কেন হবেই, আপনি যদি দেখেন প্যান্ডেমিকের হিসাব, আপনি দেখবেন যে এই বর্তমান আমাদের মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে ভয়াবহতম প্যান্ডেমিক যেটা ছিল সেটা ছিল আপনার স্প্যানিশ ফ্লু, যেটা প্রথম মহাযুদ্ধ চলাকালীন সময় থেকে শুরু হয়েছিল। 1918 থেকে শুরু হয়েছিল, 2 বছরের মতো ছিল। প্রায় 500 মিলিয়ন লোক এটার মধ্যে এফেক্টেড হয়েছিল। এর মধ্যে দেখা গেছে প্রায় 100 মিলিয়ন লোক তার মধ্যে কিন্তু জীবন দিতে হয়েছে। তো এগুলো হচ্ছে সতর্কতা কম ছিল বলে। আজ থেকে 100 বছর আগে সেই ঘটনার এবং 100 বছর পরের আজকের এই ঘটনায় এখন তো হচ্ছে প্রায় 5 মিলিয়ন, সারা বিশ্বে প্রায় 5 মিলিয়ন লোক এফেক্টেড হয়েছে। এর মধ্যে অস্ট্রেলিয়ায় এর সংখ্যাটা যেভাবে এফেক্টেড যখন ছিল, কার্ভটা যদি কার্ভটা দেখেন, চারটা দেখবেন যে প্রথম ছিল একেবারে ফ্ল্যাট, এবং একটা পর্যায়ে গিয়ে সেটা চলে গেছে একেবারে উপরের দিকে, টোটাল উপরের দিকে চলে গেছে। তখন কন্ট্রোল ছিল না। কন্ট্রোল ছিল না বলতে সেই ঘটনাটাও আপনাকে বলি, সেটা হচ্ছে প্রিন্সেস রুবি নামের একটা শিপ ছিল, সেই শিপটা এসছে হচ্ছে ইউরোপ থেকে। শিপের মধ্যে ছিল 370 জন লোক, প্যাসেঞ্জার ছিল 370 জনের, সবারই আসলে এফেক্টেড ছিল সবাই। সেটা যখন চলে এসছে এবং তাদেরকে টেস্ট ছাড়া তখন বাইরে চলে গেছিল, এটা স্প্রেড হয়ে গিয়েছিল। এই কারণে আসলে এখানে স্প্রেড হয়েছে। আর তাদের এই সরকারের স্ট্রিক্ট এই যত কার্যক্রমের জন্য এটা কিন্তু টোটাল এখন নিয়ন্ত্রণের ভিতরে চলে এসছে। আমি মনে করি যে সরকার যে সমস্ত কার্যক্রমগুলো করেছে দ্যাট ওয়াজ ভেরি গুড, এবং এই যে কোয়ারেন্টাইনের 14 ডেজ তাদেরকে আইসোলেশন করে রাখা, সবগুলো আমার কাছে মনে হয় যে খুব ভালো ভালো জিনিসই ছিল। হ্যাঁ, এবং দ্যাট ইজ গুড। আই থিঙ্ক আমরা যেহেতু আরেকটা জিনিস আমি এখানে আসলে অ্যাড করে নেই, সেটা হচ্ছে আমি এখানে অস্ট্রেলিয়ায় আছি, আপনি মালয়েশিয়া আছেন, সিঙ্গাপুরে আছেন, অথবা আপনি যে কোনো দেশেই থাকেন না কেন, আপনি আমেরিকায় আছেন। প্রশ্নটা হচ্ছে আমাদের কনসার্ন, আমরা অস্ট্রেলিয়া আছি ঠিকই, কিন্তু আমাদের কনসার্নটা আসলে বাংলাদেশ নিয়ে, আমরা প্রবাসী বাংলাদেশী হিসেবে কনসার্নটা কিন্তু আমাদের বাংলাদেশ নিয়ে অত্যন্ত বেশি কনসার্ন। আপনি আমরা এখানে একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, এখানে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা মানুষ পাচ্ছে এবং জীবনযাপন করতে পারছে। বাংলাদেশের পরিস্থিতিটা, আমাদের যে জনসংখ্যার যে ডেন্সিটি এবং আমাদের নিম্ন আয়ের মানুষ, এবং বর্তমান পরিস্থিতি 50,000-এর কাছে গিয়ে পৌঁছে যাওয়া, এবং গতকালকে আমি দেখলাম যে গত 24 ঘন্টায় মনে হয় টেস্ট হয়েছে 11,000-এর মতো, এর মধ্যে দেখা গেছে প্রায় 2,500-এর উপরে মানুষ পজিটিভ পেয়েছে। আমি এই বিষয়ে আসলে বেশি শঙ্কিত অস্ট্রেলিয়ার চেয়ে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে। আমার মনে হয় আপনার মাধ্যমে, আমি দেখেছি যে আপনাদের টোটাল পেজের মধ্যে 1.5 মিলিয়ন পিপল আছেন, যুক্ত আছেন। আপনার মাধ্যমে আমি শুধু এই জিনিসটাই বলতে চাই যে আমাদের হাতকে মনে হয় আমরা আরেকটু প্রসারিত যদি করতে পারি বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের মানুষকে সহযোগিতা করার জন্য, যাতে করে মানুষকে কিছু খাবার যদি আমরা পৌঁছে দিতে পারি, মানুষের কাছে কিছু ঔষধ যদি পৌঁছে দিতে পারি, মনে হয় যে এটা আমাদের জন্য একটা মানবিক দিক থেকে অনেক ভালো একটা কাজ হবে। ধন্যবাদ হাবিব ভাই। তো আমরা এ পর্যায়ে আবার ফিরে যাবো আমাদের সিঙ্গাপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে জনাব এস.এম. রুবেল পারভেজ ভাইয়ের কাছে। তো রুবেল পারভেজ ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? রুবেল ভাই? জি জি, আপনাকে শুনতে পাচ্ছি। আর রুবেল ভাই, আমি আপনার কাছে জানতে চাইবো, আমরা আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এক বক্তব্যের মাধ্যমে জানতে পেরেছি করোনার এই পরিস্থিতি বিভিন্ন দেশ থেকে প্রায় 10 থেকে 15 লক্ষ প্রবাসী দেশে ফেরার সম্ভাবনা রয়েছে, এবং এই বিপুল সংখ্যক প্রবাসী দেশে ফিরে আসলে দেশের অর্থনীতিতে একটা বিরাট প্রভাব ফেলতে পারে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা অবনতি হতে পারে বলে তিনি মন্তব্য করেছেন। এই বিষয়ে যদি আপনার মতামত আমাদেরকে জানাতেন। রবিন ভাই, আসলে আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন। প্রশ্নটা শুনে আসলে কি বলবো, আমরাও তো আছি আসলে দুঃখের মধ্যে।
তো প্রশ্নটা শুনে আর একটা দুঃখ হৃদয় ভিতর থেকেই চলে আসে আপনি এটাকে ই করতে পারি না। তো আমরাও দেখেছি পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের একটি বক্তব্য ইতিমধ্যেই মিডিয়াতে ভাইরাল হয়েছে। তিনি বলেছেন বিপুল সংখ্যক প্রবাসী দেশে ফিরলে দেশের অর্থনীতিতে একটা বিরাট প্রভাব ফেলবে, বরং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির হতে পারে। এই বিষয়ে আমি আমাদের দেশের পিএম একটা কথা বলেছিলেন শুরুতেই। ওনার এই কথাটাকে আমি ধন্যবাদ দিতে চাই। উনি বলেছিলেন যে আমার দেশের সন্তানেরা আমার দেশে ফিরে আসবে, আমাদের সমস্যা কোথায়? ঠিক তখনই আমাদের দেশের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে উনি বললেন যে প্রবাসীরা দেশে আসলে দেশে আইন শৃঙ্খলা অবনতি ঘটবে, বেকারত্ব বাড়বে, আইন শৃঙ্খলার অবনতি ঘটতে পারে, চুরি চামারি বাড়তে পারে। যদিও কথাটা উনি পরবর্তীতে আরেকটা ভিডিওর মাধ্যমে, আরেকটা ফেসবুক ভিডিওতে আমরা আবার পেয়েছি, তার কথাটা এডিট করে করা হয়েছে। তিনি আসলে বলতে চেয়েছেন আমাদের দেশে যথেষ্ট পরিমাণ বেকারত্ব রয়েছে, বিশেষ করে শিক্ষিত যুবকের সংখ্যা আরো নতুন করে যদি বেকারত্ব বাড়ে তাহলে দারিদ্র্য বাড়বে, দেশের আইন শৃঙ্খলার অবনতি ঘটবে, এরকম একটা কথাও কিন্তু আমরা শুনেছি। কিন্তু ওনার কথাই কিন্তু উনি ধরা খেয়ে গেছেন রবিন ভাই। এতদিন কেন চুরি চামারির কথা উনি বলেন নাই? এখন প্রবাসীরা দেশে আসবে শুনেই চুরি চামারি বেড়ে যাবে কথাটা তার কেনই বা মনে পড়লো? তিনি তার বক্তব্যের পক্ষে যতই যুক্তি দেখান না কেন, উনি প্রবাসীরা দেশে আসলে চুরি চামারি যে বেড়ে যাবে এই কথাটা কিন্তু কখনোই উনি এড়াতে পারবেন না, এই বক্তব্যটা উনি এড়াতে পারবেন না। আমি শুধু একটা বিষয় আমি শুধু অ্যাড করতে চাই আপনাকে, আপনার মাধ্যমে একটা কথা আমি শুধু বলতে চাই। রবিন ভাই, আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনি তো দেখেছেন বাংলাদেশে ত্রাণ কার্য পরিচালনা হলো কিছুদিন পূর্বে, আপনি দেখেছেন বাংলাদেশে ত্রাণ কার্য পরিচালনা করতে সরকার থেকে শুরু করে, সরকারের কিছু কর্মকর্তা থেকে শুরু করে চেয়ারম্যান মেম্বার পর্যন্ত ত্রাণের গম তাদের পার্সোনাল গোডাউনে রেখেছেন, তারা আত্মসাৎ করেছেন, বিক্রি করেছেন, চুরি করেছেন। এটা তো আপনি কিছুদিন আগে দেখেছেন। সেই হ্রাস, সেটা তো আপনি সহ পৃথিবীর সমস্ত মানুষ সেটা দেখেছে। আমার দুঃখ লাগে যেখানে বাংলাদেশে ত্রাণের গরিব, বিশ্বের সমস্ত মানুষ যেখানে অসহায়, বাঙালি জাতি যেখানে অসহায়, যেখানে বাঙালি জাতির একটা দুরবস্থা বিরাজ করছে, সেই সময় কিন্তু আপনি দেখেন একটা গোষ্ঠী, সেটা সরকারের পৃষ্ঠপোষকতা নিয়ে, আমি মনে করি সরকারের নেতৃবৃন্দের সহযোগিতা না হলে কিন্তু এত বড় একটা কার্যক্রম, এত বড় একটা এরকম একটা পরিবেশ ক্রিয়েট করা কিন্তু তাদের পক্ষে সম্ভব নয় বলে আমি মনে করি। আমি মাননীয় পিএম কিন্তু কিছু চেয়ারম্যান মেম্বারদেরকে বহিষ্কার করেছেন, আপনি জানেন। আর সেই সুরগুলোকে, যে আপনার ভাষায় আমি বলতে চাই যে প্রবাসীরা চোর বলে আখ্যায়িত করেছেন, যদি তাই বলে থাকেন, আপনি দেখেন ঠিক যাদেরকে উনি চোর বলেছেন, সেই চোর যাদেরকে উনি নবাবজাদা বলেছেন, সাহেবজাদা বলেছেন, সেই সাহেবরা সিঙ্গাপুরের মাটিতে কিন্তু ঠিকই সাহেবের হালতে থেকেই কিন্তু তাদের চিকিৎসা কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে। আপনি জানেন সিঙ্গাপুরে যে প্রবাসীরা যে হোটেলগুলোতে আইসোলেশন করে যাদেরকে রাখা হয়েছে, সেই হোটেলগুলোতে মিনিমাম প্রতিদিনের পরিষেবার মূল্য 15 থেকে 20,000 টাকার মতো। সেখানে কিন্তু বাংলাদেশের যে মন্ত্রী মহোদয়রা এত বড় বড় কথা বলেন, তাদের মতো লোকই কিন্তু ওইসব 5 স্টার 4 স্টার ক্রুজে এসে দিন বাদ করেন আমাদের বাংলাদেশের শ্রমজীবীর টাকায়। তারা বাংলাদেশের রেমিটেন্স পাঠায়, সেই রেমিটেন্সের টাকা থেকে কিন্তু বাংলাদেশের কর্মচারী বলেন, প্রজাতন্ত্রের সমস্ত দাস বলেন, সকলেই কিন্তু বেতন নিশ্চিত করা হয়। অথচ আমাদের টাকায় এসে তারা এই সিঙ্গাপুরের মতো বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে, আমাদের সিঙ্গাপুরে যাদেরকে নবাবজাদা বলেছেন, তারা কিন্তু আমাদের একটু হইলেও নবাবজাদারা কিন্তু বাংলাদেশের মন্ত্রী মিনিস্টাররা যে এখানে এসে থাকতো, ঠিক সেম হোটেলে কিন্তু আইসোলেশন করে তারা চিকিৎসা পাচ্ছে। তো এক্ষেত্রে আমি আপনাকে বলতে চাই,
যে এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখিত। আমরা এরকম কোনো কথাবার্তা, এরকম কোনো বক্তব্য আমরা কিন্তু শুনতে প্রবাসীরা প্রস্তুত নই। যেখানে সিঙ্গাপুর সরকার মিলিয়ন মিলিয়ন ডলার আমাদের চিকিৎসার জন্য খরচ করছেন, যেখানে আমাদেরকে বাঁচিয়ে রাখার জন্য, আমাদেরকে মেন্টালি সাপোর্ট করার জন্য এই সিঙ্গাপুর সরকার দিনের পর দিন আমাদের জন্য যা করছেন সেটা আপনি সহ বিশ্বের সকলেই জানেন। সেখানে আমি আপনার মাধ্যমে বলতে চাই, বাংলাদেশ সরকারের মন্ত্রী মহোদয়ের মুখ থেকে এরকম কথা শোনার জন্য, এরকম বক্তব্য শোনার জন্য আমরা মোটেই প্রস্তুত নই। আমি আপনার মাধ্যমে অনুরোধ করব, আমরা কিন্তু সেই লোক। আমি আরেকটা জিনিস আপনাকে বলতে চাই, আজকে বহির্বিশ্বে আপনি প্রবাসীদেরকে, কর্মজীবী মানুষের, বাংলাদেশিদেরকে, যে কর্মজীবী যারা বহির্বিশ্বে কাজের জন্য গিয়েছেন এবং তারা সেখানে যে সম্মানিত হয়েছেন, এটা কিন্তু বাংলাদেশ সরকার সহ কোনো দেশের অন্য কোনো হাই কমিশন বলেন, তাদের কারো কিছু এখানে কোনো অ্যাক্টিভিটিস নেই বলে আমি মনে করি। এখানে সিঙ্গাপুর বলেন, আমি দেখেছি সিঙ্গাপুরে বাঙালিরা কিন্তু তাদের কর্ম দক্ষতার মাধ্যমে, তাদের শ্রম ঘাম এবং ত্যাগের মাধ্যমেই কিন্তু আজকে তাদের অবস্থানটা শক্ত করেছে। বিদায় কিন্তু বর্তমান সরকার, সিঙ্গাপুর সরকার তাদেরকে রেসপেক্ট করতে কিন্তু বাধ্য হয়েছেন। আজকের সিঙ্গাপুর যে জলমলে সিঙ্গাপুর আপনারা দেখতে পান, সেই জলমলে সিঙ্গাপুরটা কিন্তু আমার মতো, আপনার মতো বাংলাদেশি শ্রমজীবী মানুষ এবং বিশ্বের অভিবাসী মানুষের মাধ্যমে কিন্তু সমৃদ্ধ হয়েছেন। সিঙ্গাপুর সরকার কিন্তু এটা বলেন নাই। কিন্তু আপনি দেখেন, মজার ব্যাপার হইলো, আমরা যারা সিঙ্গাপুর অবস্থান করি, বিভিন্ন দেশে অবস্থান করি, আমরা রেমিটেন্স দিয়ে বাংলাদেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখি। আজকে যে অর্থনৈতিক চাকা সচল না থাকলে আমাদের মন্ত্রী মিনিস্টার বলেন, আমাদের প্রজাতন্ত্রের দাস বলেন, যারা আছেন তারা চলতে পারবে না। আজকে আমাদের টাকায় তারা চলে, আমাদেরকে চুর বলে। এটা কত বড় খারাপ অবস্থার মধ্যে আমরা অতিবাহিত করতে দিন। এদিকে আমরা লকডাউনের মধ্যে আছি, আবার আমাদের এরকম কথা শুনতে হচ্ছে। এটা সত্যিকার অর্থে আমরা অত্যন্ত ব্যথিত, আমরা অত্যন্ত ব্যথিত। আমি আপনার মাধ্যমে আমি প্রধানমন্ত্রী অনুরোধ করতে চাই, আপনার দলের মধ্যে, আপনি একটি সরকার প্রধান, বাংলাদেশে আপনার দলের মধ্যে অনেক প্রতিভাবান এমপি মহোদয় রয়েছেন। যদি কেউ দায়িত্ব অবহেলা করতে চায় এবং দায়িত্ব সঠিকভাবে পালন করতে না চায়, যারা দায়িত্ব পালন করতে পারবে তাদেরকে দায়িত্ব দেওয়ার জন্য অনুরোধ করব। সেই সাথে আমি অনুরোধ করব, প্রবাসী বাংলাদেশে যদি যায়, যেহেতু হতে পারে বিশ্বের অর্থনৈতিক অবস্থা মন্দ, প্রবাসী বাংলাদেশে যাবে, আমার বাড়িতে আমি যাব, কিন্তু আমার বাড়িতে যাওয়ার পরে আমার টাকায় যদি আমার বাংলাদেশের রেমিটেন্স যদি আমাকে রেমিটেন্স যোদ্ধা হিসেবে আপনি আখ্যায়িত করেন, আমাকে যোদ্ধা হিসেবে আখ্যায়িত করেন, বক্তব্য সময় প্রতি বছর মে দিবসে আমাদেরকে যোদ্ধা হিসেবে আখ্যায়িত করেন, তাহলে আমরা যারা যোদ্ধা, আমি মনে করি আমাদের জন্য আপনাদের সুনির্দিষ্ট কোনো প্রকল্প গ্রহণ করতে হবে। সুনির্দিষ্ট প্রকল্পের মধ্যে আমাদেরকে পুনর্বাসিত করতে হবে। আমাদের প্রবাসী যারা আছে, এরা দক্ষ শ্রমিক, বাংলাদেশে সরকারের পৃষ্ঠপোষকতা পেলে বাংলাদেশে এদেরকে ব্যবহার করে এদের জীবিকার ব্যবস্থা করা যাবে এবং বাংলাদেশের অর্থনীতির চাকাটাকে সচল করা যাবে বলে মনে করি। তাই আপনার মাধ্যমে অনুরোধ করতে চাই, প্রবাসীদেরকে শ্রদ্ধা করতে শিখুন। অন্তত শ্রদ্ধা করতে না পারলেও যা করে প্রবাসীরা আপনাদের জন্য তা স্বীকার করতে শিখুন। প্রবাসীর উৎসাহিত বোধ জন্মগ্রহণ করবে, উৎসাহিত হবে, আপনাদের জন্য করবে, সমাজের জন্য করবে, দেশের জন্য করবে। আপনার মাধ্যমে আরেকটা বিষয় আমি নিশ্চিত করতে চাই, আপনি দেখেন বাংলাদেশে যে দান কার্যক্রম সংগঠিত হয়েছে সরকারি পৃষ্ঠপোষকতার পরে, আমি মনে করি প্রবাসীদের দেওয়া টাকায় কিন্তু বেশিরভাগ ত্রাণ কার্যক্রম সংগঠিত বাংলাদেশের মাটিতে হয়েছে। এটা প্রবাসীরা যদি তাদের অর্থনৈতিক ভিত্তি, যদি প্রবাসীদের যদি অর্থনৈতিক ইনকাম যদি না থাকতো, তাদের আর্থিক অবস্থার যদি পরিবর্তন না হইতো, তা না হলে কিন্তু তারা এই সমাজে ভূমিকা রাখতে পারতো না। তাই আপনার মাধ্যমে অনুরোধ করব, সকল পর্যায়ে নেতৃবৃন্দ, দল মত নির্বিশেষে সকলকে আমি অনুরোধ করব, প্রবাসীদের অন্তত শ্রদ্ধা করতে শিখুন। শ্রদ্ধা করতে না পারুন, অন্তত ভালো কাজকে ভালো বলার মন মানসিকতা সৃষ্টি করুন, তাদেরকে সহযোগিতা করুন। ধন্যবাদ সবাইকে, এবং ধন্যবাদ রবীন ভাই আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। সাইদ ভাই, আপনাকে শোনা যাচ্ছে না, আপনি আনমিউট করে নেন, তাহলে শোনা যাবে। ওকে, তো ধন্যবাদ রোয়েল ভাই। সরি, আনমিউট করা হয়নি। তো এরই মধ্যে অনেক কমেন্ট চলে এসেছে, আমরা একটু কমেন্ট পড়ে নেব। তো প্রথম কমেন্টটি করেছে আলিম সাইদ এসে, রবিন ভাই কি খবর? হ্যাঁ, ভালো আছি ভাইয়া, আপনার কি খবর?
আহমেদ প্রধান লিখেছে ভেরি নাইস, থ্যাংক ইউ ব্রাদার। এবং আহমেদ রোবেল আহমেদ লিখেছে, মোহাম্মদ রোবেল আহমেদ লিখেছে উই আর কনসার্টেড অ্যাবাউট বাংলাদেশ। Yes, brother, our main concern is Bangladesh is all from the Bangladesh, and we have to get back to our country since after since duration. এবং শফিক মজুমদার লিখেছে হাবিব ভাই মিস ইউ। শফিক মজুমদার হাবিব ভাইকে মিস করছে। তো ওকে, আলী আমলাস হাবিব ভাই কেমন আছেন? আলী আমলাস মিস ইউ ব্রাদার। এবং আলী আমলাস লিখেছে রবিন ভাই আপনার অন স্মার্ট লাগছে। থ্যাংক ইউ আলী আলমাস ভাই, ধন্যবাদ আপনার সুন্দর কমেন্টের জন্য। আলী আলমাস লিখেছে হাবিব ভাই এর কাছ থেকে কিছু উপদেশমূলক কথা শুনতে চাই। তো অবশ্যই আমরা হাবিব ভাইয়ের কাছ থেকে উপদেশমূলক কথা শুনবো। ফয়জুল আহমেদ প্রধান লিখেছে উই আর ফ্রম জাপান। ওকে, থ্যাংক ইউ ব্রাদার, ইউ আর ফ্রম জাপান। তো আমরা ফিরে যাবো আমাদের অনুষ্ঠানে। প্রবাস মানি হচ্ছে দূরদেশ, প্রবাস মানি স্বজনবিহীন বছরের পর বছর একাকি কাটিয়ে দেওয়া, প্রবাস মানি দেয়ালবিহীন কারাগার, প্রবাস মানি শত দুঃখ কষ্টের মধ্যে বিরামহীন জীবন যুদ্ধ করা। ভাগ্য পরিবর্তনের আশায় জীবিকার তাগিদে আমাদের কারো ছেলে, কারো ভাই, কারো বাবা, কারো স্বামী পরিবারের সুখের জন্য নিজের সুখকে বিসর্জন দিয়ে কিন্তু দেশান্তরী। এই দেশান্তরী হওয়া মানুষগুলোর সুন্দর আরেকটি নাম প্রবাসী। প্রবাসীদের পাঠানো বৈদেশিক মুদ্রা অর্থাৎ রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতিকে সচল রেখেছে। আমাদের প্রায় 1 কোটি মানুষ প্রবাসী। এই 1 কোটি মানুষের সাথে পরিবারের 5 জন করে সদস্য হিসেব করলে মোট সংখ্যা দাঁড়ায় 6 কোটি। এই 6 কোটি মানুষের ভাগ্য জড়িত আছে প্রবাসীদের জীবিকার উপর। আমি শতকরা 90% সাধারণ শ্রমিক প্রবাসীদের কথা বলছি, যারা হারতে শিখিনি, জয় করতে শিখেছে, যারা কাঁদতে শিখিনি, হাসির আড়ালে কান্না লুকিয়ে রাখতে শিখেছে। কখনো পরিবারকে জানতে দেয়নি নিজেদের কষ্টের কথা, বরং কষ্ট জল আড়াল করে মার ফোনটি রিসিভ করে বলেছে, মা অনেক ভালো আছি আমি, তোমরা কেমন আছো? তো এ পর্যায়ে আমরা ফিরে যাব মাহফুজ ভাইয়ের কাছে। ওকে, আমরা অবশ্যই দর্শকের আবেদনকে রেসপেক্ট করি। তো সেক্ষেত্রে হাবিব ভাই আপনার কাছ থেকে আমাদের দর্শকরা কিছু উপদেশমূলক কথা শুনতে চেয়েছে, আপনি যদি তাদের উদ্দেশ্যে কিছু বলেন। ধন্যবাদ সাইদ ভাই। যারা বলেছেন আলমাজ ভাইয়ের কথা আসছে, শরীফ মজুমদার, তারপরে শাহরিয়ার, ফয়েজ আহমেদ সহ অনেকেই প্রশ্ন করেছেন। আমি সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাদের প্রশ্নে যাওয়ার আগে একটা কথা বলি সাইদ ভাই, সেটা হচ্ছে এই একটু আগে এস এম রুবেল পারভেজ সাহেব অনেক কথা বললেন আমাদের রাষ্ট্রমন্ত্রীর যে উদ্ধৃতি দিয়েছেন তার প্রেক্ষিতে। তো উনি কথা বলতে গিয়ে অনেক একটু উত্তেজিত হয়েছেন। উত্তেজিত হওয়ার পেছনে আপনারা দর্শক যারা আছেন তারা হয়তো বলতে পারেন যে উত্তেজিত হয়ে গেলেন বক্তা। তো এই জন্য আমি ছোট্ট একটা কথা বলি। কথা হচ্ছে একটা নজরুলের একটা কবিতার একটা পংক্তি। উনি বলেছিলেন, আমি দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি, তাই যাহা আসে কই মুখে, বড় কথা বড় ভাব বন্ধু আসে না তো দুঃখে, তোমরা লেখি অমর কাব্য যাহারা আছো সুখে। আমরা যারা প্রবাসী আছি, আমরা 1 কোটির বেশি প্রবাসী মানুষ, আমাদের অনেক দুঃখ। আমাদের দুঃখ আমাদের বাবা মাকে ছেড়ে আসার দুঃখ, আমাদের দুঃখ আমাদের বন্ধুদেরকে ছেড়ে আসার দুঃখ, আমাদের দুঃখ আমাদের ভাই সবাইকে ছেড়ে আসার দুঃখ। আমাদের দুঃখ, এই দুঃখকে বাড়িয়ে দেয় যখন আমাদেরকে নিয়ে কেউ কটাক্ষ করে কথা বলে। আর যে কটাক্ষ করছেন তার পরিস্থিতি হচ্ছে এমন যে দুর্নীতিগ্রস্ত, যে আমার দেশকে চেটে চুটে খাচ্ছে। এরকম একটা মানুষ যখন এই প্রবাসীদেরকে নিয়ে এত ন্যাক্কারজনক কথা বলে, তখন হয়তো একটু ক্ষেপে যেতেই হয়, আপনারা মাফ করে দেবেন। আর উপদেশমূলক কথার কথা আসছে, যেহেতু আমি আসলে উপদেশ দেওয়ার মতো কোনো জ্ঞান গরিমা আমার নেই, শুধুমাত্র এটুকুই বলি যে মানুষ হিসেবে মানবিক যে বোধ আমাদের থাকা উচিত, আমি বিশ্বাস করি এই বোধ যদি আমাদের মধ্যে থাকে, প্রত্যেকটা মানুষের মধ্যে বোধ যদি তৈরি হয়, আমরা যদি একসাথে কাজ করি, একে অপরের পাশে দাঁড়াই, আমরা এই প্যান্ডেমিক থেকে মুক্ত পাবো। পৃথিবী আবার সুস্থ হয়ে যাবে, আবার পৃথিবীতে আমরা বিচরণ করতে পারবো, একজনকে আরেকজনের সাথে হ্যান্ডশেক করতে পারবো, গলাগলি করতে পারবো। আমরা সেই পরিস্থিতির জন্য একজন আরেকজনের পাশে গিয়ে দাঁড়ানোর জন্য হাতকে একটু স্ট্রেচ করে দিয়ে
একজন যারা সম্পদশালী আছে তাদেরকে কিছু, যারা সম্পদশালী কম তাদেরকে কিছু সহযোগিতা করব, পরামর্শ দেব, তাহলেই আমরা মনে হয় যে এই পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব। ধন্যবাদ সবাইকে। আনমিউট করে নিতে হবে আবার সাইদ ভাই, আপনার একটা আনমিউট খোলা নেই। হ্যাঁ, দুঃখিত হাবিব ভাই, স্মরণ করে দেওয়ার জন্য। তো আপনার কথাগুলি খুবই গঠনমূলক এবং সুন্দর ছিল। তো আমরা আবার একটু ফিরে যাবো কমেন্টে। আলিয়ান আলমাস, বাহ বাহ হাবিব ভাই, আমি আপনার কথাগুলি অনেক মিস করি। শরীফ মজুমদার লিখেছেন অল সেট হাবিব ভাই। তো আসলে আসলে হাবিব ভাই আমাদেরকে এই ধরনের উপদেশগুলো ইতিমধ্যে আমাদেরকে বলেছে এবং খুব প্রশংসনীয় এবং গঠনমূলক কথা। তো আমরা অবশ্যই, আমরা বাংলাদেশি হিসেবে আমাদের যে একটা দুঃখ কষ্ট আছে সেটা তো অনেক। আমরা প্রবাসী, আমাদের পরিবার পরিজন যে আমরা প্রবাসী আছি, পরিজনের মুখে হাসি ফোটানোর জন্য কিন্তু আমরা প্রবাসী আছি। তো তার মধ্য থেকে যদি আমরা কোনো কটূক্তি বা বিদ্রূপ শুনতে পাই, তখন কিন্তু আমাদের অবশ্যই একটু খারাপ লাগে। তো যাই হোক, এই পর্যায়ে আমি চলে যেতে চাই আমাদের আমন্ত্রিত অতিথি মাহফুজুর রহমান ভাইয়ের কাছ থেকে, তিনি মালয়েশিয়া থেকে আসেন। তো মাহফুজুর রহমান ভাই, আমরা জানি করোনার এই ক্রান্তিকালে বাংলাদেশে দিন দিন কিন্তু করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলছে। এটা প্রায় 2000-এর মতো আমি দেখলাম। কিন্তু তারপরেও আমাদের লকডাউন খুলে দিতে হচ্ছে। এই যে একটি বিপরীত মুখী দিকে আমাদেরকে হাত এগোতে হচ্ছে, এই ব্যাপারে যদি আপনার কি মন্তব্য সেটা আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন। ধন্যবাদ রবিন ভাই। আসলে যদি আপনি গত 2-3 মাসের অভিজ্ঞতা দেখেন, সেই আলোকে আমি প্রথমে আসলে ওয়ার্ল্ডের আলোকে আসি, তারপরে আসবো বাংলাদেশের বিষয়টা। তো গত 2-3 মাসের যে অভিজ্ঞতাতে বা দেখে আমরা যেটা বুঝেছি যে একটা দেশ তখনই লকডাউন উঠিয়ে নেয় যে তারা কয়েকটা ইন্ডিকেটরস দেখে, কয়েকটা সাইন দেখে। তো সেখানে যদি আপনি দেখেন মূলত 4টা আপনি বলতে পারেন। প্রথমত যে আপনার নতুন রোগীর সংখ্যা কমছে কিনা বা কিভাবে কমছে, অথবা জিরোর দিকে যাচ্ছে কিনা। দ্বিতীয়ত তারা কন্ট্রাক্ট ট্রেসিং করতে পারছে কিনা, মানে যারা আক্রান্ত হয়েছে বা যে সমস্ত রোগী আক্রান্ত হচ্ছে তারা কি কোনো ক্লাস্টারে কিনা, এবং আপনার ওইগুলোকে নখদর্পণে আছে কিনা। মানে সরকারের বা যারা এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে ট্রেসিং অ্যাবিলিটি, যে কোথা থেকে কারা আক্রান্ত হচ্ছে বা কোন এলাকা, যেমন মনে করেন আমাদের মিরপুরে একটা ক্লাস্টার আছে বা আরেক জায়গাতে আরেকটা ক্লাস্টার আছে, তো এই ক্লাস্টার থেকে কারা কিভাবে ছড়াচ্ছে এইটা নখদর্পণে আছে কিনা। তৃতীয়ত হচ্ছে আপনার গ্রাউন্ডটা প্রিপেয়ার্ড আছে কিনা, মানে আপনার যখন একটা সময়ের পরে, একটা 3-4 মাস বা 5 মাস পরে, যেটা মালয়েশিয়াতেও আপনি দেখেছেন যে মালয়েশিয়ার যিনি স্বাস্থ্য বিষয়ক আছেন, ডিজি আছেন, উনি বলছেন যে আমরা কিন্তু লং টার্মে এই মুভমেন্ট কন্ট্রোল অর্ডারটা কিন্তু রাখতে পারবো না, বা যেটাকে আমরা লকডাউন বলছি, মালয়েশিয়াতে সেটাকে মুভমেন্ট কন্ট্রোল অর্ডার বলছে। তো এটা কিন্তু আমরা লং টার্মে রাখা সম্ভব নয়। তো এই লং টার্মে সম্ভব নয় কারণ এর একটা ইকোনমিক ইম্প্যাক্ট আছে। এজন্য আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমাদের কিন্তু এই লকডাউনটাকে শিথিল করতে হবে বা মুভমেন্ট কন্ট্রোলটাকে শিথিল করতে হবে। এবং শিথিল করার জন্য কিছু ইন্ডিকেটর আছে যেগুলোকে অবজার্ভ করতে হয়। সেই অবজার্ভ গুলোর মধ্যে একটা দেখে যে কেস কমছে কিনা, দ্বিতীয়ত নতুন কোনো ক্লাস্টার আসছে কিনা, বা আপনার কন্ট্যাক্ট ট্রেসিং করা যাচ্ছে কিনা সঠিকভাবে। আর হচ্ছে মানুষের মধ্যে নিউ যে নর্মাল, মানুষের মধ্যে নতুন যে হ্যাবিটটা, যেমন স্যানিটাইজার ইউজ করা, বা মানুষের কাছাকাছি গিয়ে কথা না বলা, বা মাস্ক ইউজ করা, অথবা আপনার যখন চলাচল করতেছে এক জায়গায় গ্যাদারিং না করা, এই যে হ্যাবিট গুলো যখন গ্রো করে, মানুষ যখন একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে যায় বা একটা অ্যাওয়ারনেস অলরেডি ক্রিয়েট হয়ে যায়, তখন কিন্তু একটা আপনার ওই ছড়ানোর, এটা যেহেতু ইনফেকশাস একটা ডিজিজ, এটা ছড়ানোর প্রবণতা কিন্তু কমে যায়। তখন সরকার কি করে, এই ইন্ডিকেটর গুলো দেখে তারা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ লকডাউন গুলো উঠিয়ে দেয়। হ্যাঁ, সেটা হচ্ছে এই 4টা বিষয় নর্মালি দেখা হয় যে আপনার লকডাউনটাকে শিথিল করা হবে কিনা বা উঠিয়ে দেওয়া হবে কিনা। এখন যদি এই কোনো ইন্ডিকেটরে আপনি যদি বাংলাদেশের অবস্থা দেখেন, এই কোনো ইন্ডিকেটরে হয়তো আমরা খুব ভালো করছি না, কোনো ইন্ডিকেটরে ভালো করছি না, বরং যদি নতুন কেসের কথা বলেন আরো বেড়ে যাচ্ছে। প্রশ্ন হলো তাহলে আমরা আরেকটা ওয়ে আছে, আরেকটা কারণে লকডাউনটা উঠাতে পারে, সেটা হচ্ছে যখন ট্রেড অফ আসে, ট্রেড অফ বিটুইন লাইফ এন্ড দ্য দ্য আমি কি বলবো যে ইনকামের যে বিষয়টা, আপনার জীবন এবং জীবিকা,
যখন এই দুটার ভিতরে চয়েস করতে হয় যে আপনার হয় জীবন রাখতে বাঁচবে অথবা জীবিকা, যদিও আমি মনে করি যে জীবন এবং জীবিকা তারা ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু আমাদের এমন একটা অবস্থাতে আমরা বলছি বা আমরা মনে করছি যে এই অবস্থাতে যদি লকডাউনটা খুলে না দেওয়া হয় তাহলে এই পরিস্থিতি আরো খারাপ হবে। কিন্তু যে ইন্ডিকেটর গুলো নর্মালি থাকে, যে 4টা-5টা ইন্ডিকেটর গুলো থাকে, সেই ইন্ডিকেটরের কোনোটাতেই আমরা খুব ভালো করছি না, কিন্তু আমাদের খুলে দিতে হচ্ছে। এখন প্রশ্ন হলো, নর্মালি আমরা যেটা দেখেছি, স্পেনে দেখেছি, জার্মানিতে দেখেছি, মালয়েশিয়াতে দেখছি, এই যে স্টেপ বাই স্টেপ খুলে দেওয়া হচ্ছে। এবং একটা ছোট্ট উদাহরণ দিয়ে আসছি, যেমন মালয়েশিয়াতে 4ঠা মেতে আপনার লকডাউনটাকে একটু সহজ করা হয়েছিল। লকডাউনটা যখন সহজ করা হলো, ওই 4ঠা মেতে আমি আমার বাসা থেকে নিচে যাচ্ছিলাম, তো দেখলাম যে লিফটে যেখানে 7-8 জন লোক যাওয়া যায়, সেখানে আপনার লিফটটাকে মানে ওখানে কিছু ক্রসিং করে আপনার মাত্র 4 জন লোক যাওয়া যাবে। আবার লিফট থেকে নেমে যেখানে মানুষ ওয়েটিং প্লেস বলে বা যেখানে মানুষ ওয়েট করে, সেই জায়গাতে বসার কিছু জায়গা আছে, ওখানেও কিছু ক্রস লাইন দিয়ে কিছু ঘিরে দেওয়া হয়েছে যাতে মানুষ না বসতে পারে। তার মানে আপনি একটা সিস্টেম প্রিপেয়ার করছেন, আপনি একটা ইনফ্রাস্ট্রাকচার দাঁড় করাচ্ছেন, দাঁড় করানোর পরে আপনি বলছেন যে আচ্ছা ঠিক আছে তোমরা এখন যাও। মানে এটাই হচ্ছে আপনার নর্মালি লকডাউনের সূত্র, যে আপনি একটা গ্রাউন্ড প্রিপেয়ার করবেন, আপনি একটা সিস্টেম ডেভেলপ করবেন, আপনি একটা অ্যাওয়ারনেস তৈরি করবেন, মানুষের মধ্যে সচেতনতা তৈরি করবেন, মানুষের মধ্যে একটা বিহেভিয়ারাল চেঞ্জ নিয়ে আসতে হবে, ব্যবহারগত চেঞ্জ নিয়ে আসতে হবে। তো এইগুলো যদি আপনার পজিটিভ হয় বা এই ইন্ডিকেটর গুলো যদি ভালো মনে হয়, বা যখন এগুলো আমরা ইমপ্রুভ করব, তখন লকডাউনটা নর্মালি উঠাই দেওয়া হয় বা আস্তে আস্তে উঠিয়ে দেওয়া হয়, বা যেটা করা হচ্ছে সব জায়গাতে। কিন্তু আমাদের যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে একটা গ্রাউন্ডে আমরা লকডাউনটাকে উঠাচ্ছে বা উঠানোর জন্য বলা হয়েছে, সেটা হচ্ছে ট্রেড অফ, মানে আপনার জীবন এবং জীবিকার মাধ্যম। এখন প্রশ্ন হলো আমাদের এই অবস্থাতে আসলো কেন? আমি হয়তো অনেকেই এই বিষয় নিয়ে কথা বলবে, আমি জানি যে অনেক আলোচনা হচ্ছে অনলাইনে, আপনার অনেক লাইভ দেখছেন, তো আসলে আমার মনে হয় খুব গতানুগতিক কথা আমি বলবো না, যেটা আমি বলতে চাচ্ছি একেবারে মৌলিক বিষয়টা। আমার মনে হয় জাতি হিসেবে বা দেশ হিসেবে আমাদের মৌলিক কিছু জিনিসে কাজ করতে হবে। কারণ যখন একটা মহামারী আসে, যে কোনো একটা মহামারী যদি শুধু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আসে, সেক্ষেত্রে কিন্তু আমরা আর্থিকভাবে অসুস্থতা বোধ করি বা আর্থিকভাবে আমরা অসুস্থ হয়ে পড়ি। কিন্তু যখন একটা মহামারী আসে, এই মহামারীতে আপনার 2টা অসুস্থতা আসে মানুষের জন্য, সেটা হচ্ছে আর্থিক অসুস্থতা আর হচ্ছে গিয়ে শারীরিক অসুস্থতা। এখন শারীরিক অসুস্থতা মেইনলি আমরা যেটা বলি যে আমাদের যদি রোগ প্রতিরোধ ভালো থাকে বা আমাদের তাহলে শারীরিক অসুস্থতা আমরা অনেক কিছু কাটিয়ে উঠতে পারবো। কিন্তু রোগ প্রতিরোধ ভালো থাকা সত্ত্বেও শারীরিক অসুস্থতা আরেকটা কারণে আসে, সেটা হচ্ছে আমাদের বিহেভিয়ারাল গত, আমাদের ব্যবহার, আমাদের মানে কালচার, আমরা হাত ধুতে পছন্দ করি কিনা, বা আমরা যখন হাসি দিই তখন এটাকে আমরা মুখটাকে ঢেকে নিই কিনা। তো আমাদের বেসিক কিছু যে মানে আমাদের বৈশিষ্ট্য, সেখানে যদি আপনি দেখেন আমাদের বাংলাদেশের দিকে তাকান বা আমাদের দেশের দিকে তাকান, আমরা দেখি এটা আমরা ছোট থেকেই আমাদের ওই কালচারটা ঠিকভাবে গ্রো হয়ে ওঠেনি। আপনি দেখেন আমরা যেখানে সেখানে থুতু ফেলতে পছন্দ করি, বা আমরা হাসি দিই খুব বড় আকারে, এগুলো কিন্তু নর্মালি আপনার জীবাণু স্প্রেড করে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে শুধুমাত্র যে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো বলে আপনি সব রোগকে প্রতিরোধ করতে পারবেন এমন না, আমাদের কিছু ব্যবহারগত কারণে কিন্তু রোগটা বেশি ছড়িয়ে পড়ে। তো সেই জায়গায় আমার মনে হয় যেটা আমরা দেখছি, মালয়েশিয়াতেও দেখছি, বা মালয়েশিয়াতে নতুন একটা এটাকে বলে ন্যাশনাল স্ট্র্যাটেজি ফর ফাইন্যান্সিয়াল লিটারেসি প্ল্যান। এখানে বলা হচ্ছে যে নার্চার ভ্যালুস ফ্রম ইয়াং, মানে মানুষের মধ্যে বা আমাদের জাতির মধ্যে বা একটা গোষ্ঠীর মধ্যে কিছু ভ্যালুস, যেগুলো আমাদেরকে খুব ইয়াং মানে খুব অল্প বয়স থেকে চালু করতে হবে, খুব অল্প বয়সে তাদেরকে শিক্ষা দিতে হবে। তাতে করে হবে এই 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 যে রোগ বলেন কিংবা আর্থিক বিষয়গুলো, এগুলো এখান থেকে আমরা বাঁচতে পারবো। কেমন বলি, যেমন আমি যেটা বলছিলাম যে শারীরিক অসুস্থতার কথাটা, সেটা আমাদের ব্যবহারগত পরিবর্তনটা লাগবে, এবং যেটা করতে আমরা এতটাও খুব বেশি পরিবর্তন হয়নি। আপনি যদি আমাদের গত 3-4 মাসে দেখেন, 3-4 মাসের ভিতরে কিন্তু আপনি লক্ষ্য করবেন যে শুধু যে আপনি সব ক্ষেত্রেই যে যারা পলিসি মেকার বা যারা চালাচ্ছে দেশ তারাই যে দোষী, আমি সেটাও বলবো না। আমি বলবো আমাদের সাধারণ জনগণের যে আন্তরিকতা, সাধারণ জনগণের যে সচেতনতা বা সুনাগরিক হিসেবে যে আচরণ আমাদের করা উচিত, সেখানেও কিন্তু আমরা অতটা করতে পারি বা ব্যর্থ হয়েছি, বা আমরা অনেকেই সিরিয়াসলি নিইনি। আমরা অনেকেই কিন্তু এটাকে একেবারে অনেকেই গায়ের জোরের মতো, মানে আমার আবার হবে কেন। অথবা আমাদের একটা রিলিজিয়াস বিষয়ও কিন্তু আছে, আপনারা যদি দেখে থাকেন যে কিছু রিলিজিয়াস যারা প্রিচার আছেন, সেখানেও কিন্তু আমাদের একটা আমাদের এমন এক জায়গায় দাঁড় করিয়ে দিয়েছেন যে করোনাকে ভয় করো না, আল্লাহকে ভয় করো, মানে করোনা এবং আল্লাহকে এক লেভেলে নিয়ে আসছি, যেটা আপনি বলছিলেন। তো এই যে এই জায়গাতে মানে এই যে আপনার একটা মানুষের এমন একটা পরিস্থিতি নিয়ে আসে, যেটা কিন্তু কখনোই ঠিক না। আপনার দুটাই কিন্তু
আল্লাহকে ভয় করবেন এবং করোনাকে থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করবেন। কিন্তু আমাদেরকে এমন ভাবে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, তো যে ক্ষেত্রে অনেকেই আপনার এই মনে ভাবে ভয় থাকলেও তারা এটাকে ব্যবহার করে নাই, বা এটাকে তারা মানতে চায় নাই, বা এটাকে বিশ্বাস করতে চায় নাই, কারণ তাদের ওই যে সাইকোলজিক্যালি একটা কিন্তু আপনার ইনফরমেশন অলরেডি দেওয়া হয়েছে। এটা হচ্ছে আপনার মেইনলি আমি দেখলাম যে শারীরিক অসুস্থতা বা আমাদের স্প্রেডটা কেন হচ্ছে এবং এটাতে আমরা কেন ভয় পাচ্ছি। দ্বিতীয় যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে আর্থিক অসুস্থতা বা ফাইন্যান্সিয়াল ওয়েলবিং। আপনি যে এই জিনিসটা দেখেন, আমরা কিন্তু করোনার 3-4 সপ্তাহের মধ্যেই দেখবেন, আমরা কিন্তু সারা ওয়ার্ল্ডে অবজার্ভ করছি, কিন্তু করোনার 3-4 সপ্তাহের মধ্যেই দেখবেন যে বিশাল একটা অংশ বা আমরা মানুষ অনেকেই কিন্তু বলছে যে আমাদের কিচ্ছু নেই, খাবার একেবারে শেষ হয়ে গেছে, বা আমার চুলা জ্বলছে না। তো এই জায়গাতে আপনি যদি দেখেন, বাংলাদেশে 3 শ্রেণীর মানুষ আছে। একটা হচ্ছে খুবই রিচ, অবশ্যই তাদের হয়তো আরো 1 বছর থাকলেও, তাদের 2 বছর থাকলেও তাদের আফেক্ট হবে না। আর হচ্ছে যেটা মিডল ক্লাস, যাদের অবশ্যই তারা হয়তো করোনাতে লং টার্মে গেলে তার চাকরি হারালে তাদের তো সমস্যা হবে। আর হচ্ছে দিন আনে দিন খায়। কিন্তু প্রবলেম হচ্ছে আমাদের এই যে ফাইন্যান্সিয়াল ওয়েলবিংটা, আমরা ছোট থেকে, আমরা যখন খুব ইয়াং ছিলাম তখন থেকে কিন্তু ফাইন্যান্সিয়াল যে ম্যানেজমেন্টটা আমরা কিন্তু ঠিক ওইভাবে শিখি নাই। আপনি যদি দেখেন, আমাদের কিন্তু প্যাম্পার্ড করা হতো খুব আর্লি এজ থেকে। আপনি যদি, আমি মালয়েশিয়া এবং বাংলাদেশে কম্পেয়ার করি, আমি আমার কিছু পরিচিত মানুষ আছে, কিছু আত্মীয় স্বজন আছে, দেখেছি খুব ছোটবেলা থেকেই তাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে। যেমন আমার ছেলের কথা বলি, তাদের বিএসএন নামে একটা অ্যাকাউন্ট আছে। তো যাদের যদি আপনার মনে করেন যে ঈদের অথবা অন্যান্য কোনো প্রোগ্রাম হলে যে টাকাটা পায়, তারা কিন্তু তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে রাখতে পারে। এবং তারা যদি কোনো কিছু কিনতে চায়, যেমন আমি যখন আন্ডার গ্রাজুয়েট করতাম, আমার মনে আছে আমার ফ্রেন্ডরা যখন কোনো, অথবা এখনো দেখি আমার স্টুডেন্টরা যারা ফোন কিনতে চায়, সে ফর এক্সাম্পল তারা নতুন ফোন কিনবে, তো দেখবেন যে তারা বলবে যে আমি এই যে সেমিস্টার ভ্যাকেশনে কাজ করে একটা ফোন কিনবো। তাদের বাবা কিন্তু কিনে দিতে পারে, কিন্তু এই যে আপনি দেখেন যে তাদের যে ফাইন্যান্সিয়াল যে একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনা, এই জিনিসটাতে কিন্তু আমরা ছোট থেকে শিখি নাই। আমাদের ছোট থেকে এমন ভাবে প্যাম্পার্ড করা হয়েছে বা আমরা হয়েছি যে এভরিথিং আমার বাবা দিবে, মানে আমি আনকি সেটা। তো এতে হয় কি, আমাদের ফাইন্যান্সিয়াল আন্ডারস্ট্যান্ডিংটা বা সেভিংসটা বলেন, ফাইন্যান্সিয়াল যখন ওয়েলবিং এর কথা বলে, সেখানে 4টা জিনিস আসে। একটা হচ্ছে সেভিংস, একটা হচ্ছে বোরোইং, কিভাবে বোরো করছেন, আর হচ্ছে কি আপনি কোথায় ইনভেস্ট করছেন, আর একটা হচ্ছে প্রোটেকশন মানে ইন্স্যুরেন্স। তো এই 4টা বিষয় যদি দেখেন, 4টাতে আমরা ভালো কাজ করতে পারি। প্রথমটা সেভিংস। সেভিংসটা কিন্তু শুধু ইনকামের উপর ডিপেন্ড করে না, অথবা আমার আর্থিক অবস্থা কেমন শুধু কিন্তু আমার ইনকামের উপর ডিপেন্ড করে না, এখানে কিছু বিহেভিয়ার ব্যাপার আছে। কারণ আপনি অনেকেই ইনকাম একই রকম করে, কিন্তু সেভ করার পরে তারা খরচ করে, কিন্তু আমরা অনেকে মানে খরচ করার পরে যদি কিছু বেঁচে থাকে তাহলে সেভ করি। এই জন্য সেভিংস এর যে আন্ডারস্ট্যান্ডিংটা বা আমাদের মানে ফিউচারের জন্য কিছু রেখে খরচ করতে হবে, এই আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু আমাদের নেই, বা আমাদের গ্রো হয় নাই, বা ছোট থেকে আমাদের ওই ভিতরটা গ্রো হয়নি। এই জন্য আপনি দেখেন কোভিড এর 3-4 সপ্তাহের মধ্যেই আমরা কিন্তু অনেকেই, যেটা আমি সারা বিশ্বে কিন্তু অতটা দেখিনি, অনেক দেশেই কিন্তু গরিব আছে, মালয়েশিয়াতে গরিব আছে, কিন্তু এই যে 2-3 সপ্তাহের মধ্যে আমরা অনেকেই বলছি আমাদের একেবারে কিছু নেই, চলতে পারবো না। তো এই যে এটার অন্যতম একটা রিজন কিন্তু আপনি দেখেন আমাদের ছোট থেকে যে আমাদের সেভিংস এর যে আন্ডারস্ট্যান্ডিং বা সেভিংস যেভাবে আমরা করতে চাই বা করা উচিত বা প্র্যাকটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং থাকা দরকার, সেটা কিন্তু আমরা দেখি। দ্বিতীয়টা বোরোইংটা, কোথা থেকে নিচ্ছি বা কখন নিতে হবে, কোন পারপাজে। আমরা অনেকে বিয়ে শাদীর জন্য, মনে করেন আমাদের বিয়ে শাদীটা ওইভাবে গ্র্যান্ড না করলেও হতো, কিন্তু আমরা সামাজিকতার জন্য বা এটার জন্য আমরা অনেক বড় করছি এবং সেটাতে আমরা ইনডেপথ হয়ে যাচ্ছি। এবং আরেকটা যদি লক্ষ্য করবেন, যারা আমার বিদেশি আছে, পরে ইনভেস্টের কথা চিন্তা করেন, যে লাস্ট যেটা থার্ড যে ইনভেস্টমেন্ট, আমরা অনেকে যারা প্রবাসী ভাইরা আছি, আমরা কিন্তু প্রথম যেটা করি বিদেশে আসার পরে যে টাকাটা পাই, সেটাতে আমরা একটা বাড়ি করি। তো মনে করেন যে আমরা যেই টাকা যতটুকু মোটামুটি হয় একটা সুন্দর একটা বাড়ি করি, পরে হয় কি আমরা যখন বাড়ি দেশে যাই তখন হয়তো আমাদের কোনো লিকুইড ক্যাশ থাকে না, আমাদের ওই বাড়িটাই থাকে, কিন্তু আপনি কি করে খাবো সেটা কিন্তু খুব কঠিন হয়ে যায়। অনেকে আবার বিদেশে চলে আসতে হয়। তো এই জন্য আমরা যে কোথায় ইনভেস্ট করব, আমাদের যে কি কেনা উচিত, সেই আন্ডারস্ট্যান্ডিংটাও কিন্তু আমাদের আসলেই ওই ছোট থেকে, বা আমাদের ইনস্টিটিউশন বলেন, এটা আমাদের স্কুল বলেন, প্রাইমারি স্কুল বলেন, বা ফ্যামিলি বলেন, বা সমাজ বলেন, সেখানে আমরা ওই শিক্ষাটা কিন্তু পাইনি যে কিভাবে ফাইন্যান্সটাকে ম্যানেজ করতে হবে, যাতে করে অল্প কিছু ঘটলেই, অল্প কিছু সমস্যা আসলেই বা মহামারী আসলেই আমাদের জন্য খুব হার্মফুল হয়ে যায়, ফাইন্যান্সিয়ালি আমরা খুব ভেঙে পড়ি। হ্যাঁ, লাস্টে যেটা হচ্ছে প্রোটেকশন। আপনি যে লক্ষ্য করেন অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, আমাদের সবারই কিন্তু লাইফ ইন্স্যুরেন্স, আপনি দেখবেন লাইফ ইন্স্যুরেন্স বলেন বা হেলথ ইন্স্যুরেন্স বলেন, এগুলো কিন্তু ম্যান্ডেটরি। এবং অনেক এবং এই যে যখন আপনি একটা হেলথ ইন্স্যুরেন্স থাকে বা একটা ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি গ্রো করে, তখন কিন্তু সেই দেশের হেলথ সেক্টরটাও খুব ভালোভাবে ফ্লারিশ করে। কিন্তু আমাদের দেখে আপনি বিরাট একটা অংশ, আমাদের আপনি হাতে গোনা বোধহয় 2-1% মানুষের ইন্স্যুরেন্স থাকতে পারে। যখন আপনার ইন্স্যুরেন্স না থাকে, তখন কিন্তু আপনি মেডিকেলের বলেন বা অন্যান্য লাইফ রিস্ক গুলো কিন্তু আপনার বেশি হয়। হ্যাঁ, এবং আপনি কিন্তু ভেঙে পড়েন। এই জন্য দেখেন একটা পরিবারে যদি কারো ক্যান্সার হয়, দেখবেন যে ওর ট্রিটমেন্ট করতে করতে, ওনার ট্রিটমেন্ট করতে করতে পুরো পরিবার পথে বসে যায়। অথচ দেখা যায় ওই মানুষটা মারাও যাচ্ছে শেষ পর্যন্ত।
এই যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটা আমরা যেটা ছোট থেকে শেখা উচিত বা আমাদের এই ভ্যালুসটা আমাদের ভিতরে আসা উচিত, সেই ভ্যালুসটা কিন্তু আমাদের ভিতরে গ্রো করে নাই, বা আমাদের ওই পরিবেশ বা আমাদের সোশ্যাল নর্মটা সাপোর্ট করে নাই। এর কারণ হয়েছে কি, খুব দ্রুতই কোনো একটা প্যান্ডেমিক আসলেই, কোনো একটা মহামারী আসলেই বা কোনো একটা সাইক্লোন হলেই দেখবেন যে আমরা একেবারে নেক্সট দিনে কি খাবো সেটাও আমাদের নেই। কারণ আমাদের ওই খরচ, আপনি দেখেন যে আরেকজনের, ঠিক আছে আপনি আত্মীয়তা বলেন বা দান করা বলেন, সেগুলো একটা লিমিট আছে, সেগুলো একটা ওয়ে আছে, কিন্তু আমরা অনেকটা, আমার কাছে মনে হয় আমরা ঠিক প্র্যাকটিক্যাল না। আমার আন্ডারস্ট্যান্ডিং যতটুকু মনে হয়েছে, আমরা অনেক ক্ষেত্রে প্র্যাকটিক্যাল না। ছোট্ট একটা এক্সাম্পল দিলে হয়তো বুঝতে পারবেন। আমার এক ফ্রেন্ড, মনে আছে, সে কোন একটা কারণে তার কিছু টাকা দরকার ছিল। সে আমাকে বলছে যে আমি আমার বাবাকে বলেছিলাম, আমার বাবা কি বলেছিল জানো, যে তুমি আমার গাড়িটা ধুয়ে দাও, তাহলে আমি তোমাকে এই টাকাটা দিই। এটা কিন্তু খারাপ না। এই যে ভ্যালুটা তৈরি করলেন আপনি আপনার সন্তানের মধ্যে, এটা কিন্তু খুব ভালো একটা ভ্যালু। তাকে বোঝালেন যে টাকার একটা ভ্যালু আছে, বা টাকার একটা মানে অর্থ, মানে টাকার যে একটা মানে কি বলেন আপনাকে, ইট হ্যাজ এ ভ্যালু, মিনিং আপনি এটা ফ্রি পেতে পারেন না, এটার একটা বিনিময়ে পেতে হবে। তো এই যে আন্ডারস্ট্যান্ডিং গুলো তাদের গ্রো হয়, তাতে করে হয় কি সেভিংস বা এই জিনিসগুলো বেশি হয়। এই যে আপনি দেখেন চায়না, সারা ওয়ার্ল্ডে এখন আপনি দেখেন তারা অর্থনৈতিকভাবে এত স্ট্রং, কারণ কি জানেন, অন্যতম একটা সিঙ্গেল ইম্পর্টেন্ট ফ্যাক্টর is তাদের সেভিংসটা হিউজ। আপনি যদি যে কোনো দেশে যান, যে টুরিস্ট দেখবেন চাইনিজ, তারা থাকবে ওল্ড, খুব বয়স্ক মানুষরা ট্রাভেল করছে সারা ওয়ার্ল্ড। কিভাবে করছেন, তারা সারা জীবন সেভ করে। তো এই যে সেভিংসটা কিন্তু শুধুমাত্র পার্সোনালকেই হেল্প, মানে পার্সোনালি একটা মানুষকে হেল্প করে না, একটা জাতিকেও সোর্স অফ ফান্ডিং হয়ে যায়, জাতির জন্য সোর্স অফ ফান্ডিং হয়ে যায়। তো এই জন্য আমাদের এই যে অর্থনৈতিক অসুস্থতা আমরা প্রায় দেখি, যে কোনো কিছু হলে আমাদের একটা অর্থনৈতিক অসুস্থতা আসে বা সাহায্যের প্রয়োজন হয়, এটার জন্য কিন্তু শুধু আমাদের ইনকাম বা আমরা ডেইলি লেবার বা আমরা খুব গরিব দেশ, এটাই একমাত্র কারণ না। এটাও একটা কারণ, অবশ্যই আমি বলবো এটা আমাদের একমাত্র কারণ, কারণ আমাদের অনেক মানুষ আছে যারা $1 নিচে ইনকাম করে প্রতিদিন, বা আমাদের দিন আনে দিন খায়, এরকম অনেক মানুষ আছে। কিন্তু এরকমও অনেক মানুষ আছে যাদের ইনকামটা কিছু সেভ করার জন্য মানে যথেষ্ট, কিন্তু সেভ আমরা করি না, বা সেই কালচার আমাদের ভিতরে নেই, বা সেই শিক্ষা আমাদের ভিতরে গ্রো করে না। তো মানে এই বিষয়টা আমাদের বোধহয় একটু মানে দেখা উচিত। এই জিনিসগুলো হলে হবে কি, আমাদের আজকের যে কনসার্ন, যে লকডাউনটা খুলে দেওয়া হচ্ছে, বা এই মানে যেখানে কেস সংখ্যা বাড়ছে, কিন্তু তারপর আমাদের লকডাউনটা খুলে দিতে হচ্ছে, এর এক অন্যতম একটা রিজন কিন্তু আমাদের আর্থিক অবস্থাটা। এই আর্থিক অবস্থাটা যদি আমাদের ওইভাবে ঠিক থাকতো, তাহলে কিন্তু হয়তো আমাদের আজকে এই সিচুয়েশন হতো না। এটা একটা। দ্বিতীয়ত, আমাদের ব্যবহারগত বা সুনাগরিকের যে আচরণ বা আন্তরিকতা, সেটাও কিন্তু আমাদের যথেষ্ট অভাব রয়েছে। আমি এখানে দেখি, হয়তো সবাই না, আপনি প্রতি দেশেই দেখবেন যে 10% অথবা 5 to 10% মানুষ তারা মানতে চায় না, বা রুলটাকে ফলো করতে চায় না, বা ঠিক নর্মের সাথে যেতে চায় না। কিন্তু অধিকাংশ যখন মানুষ, মেজরিটি মানুষ যখন রুল গুলোকে ফলো করে বা মানে, বা আন্তরিকতার সাথে সহযোগিতা করে, তখন দেখবেন এই জিনিসগুলোর একটা সুফল আছে, একটা সামগ্রিক একটা নেশন ওয়াইড সুফল আছে। যার কারণে আপনি দেখেন, যখন মালয়েশিয়াতে জিনিসগুলো ইজ করে দিচ্ছে বা শিথিল করে দিচ্ছে, মানুষজন কিন্তু আপনার একেবারে হুমড়ি খেয়ে গিয়ে সবাই পড়ছে না, বা তারা চলে যাচ্ছে না, তাদের কিন্তু স্টিল একটা আন্ডারস্ট্যান্ডিং গ্রো হয়েছে। এটার জন্য কিন্তু শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষার দরকার নেই, এটার জন্য একটা কালচার দরকার। কারণ আপনার শিক্ষিত মানুষরা আমার দেশে আমরা দেখেছি, যারা খুব হাইলি এডুকেটেড, তারাও কিন্তু এমন কিছু বিহেভিয়ার করছে বা দেখাচ্ছে বা ঘুরে বেড়াচ্ছে যে আমি এই তো এমনি আসলাম। তো এই যে আপনার এখানে শুধু শিক্ষার সাথেই যে সম্পর্ক, এমন না। এটা আমার কাছে মনে হয় এটা কালচার, একটা কালচার ডেভেলপ করতে হবে, যেই কালচারে অন্যের প্রতি সম্মানটা আসবে। যেমন আমি আমাকে হতে বলি, আমার আমি মাঝে একটু কফ হচ্ছিল আমার, তো আমি নিচে যাচ্ছি, তো তখন ঠিক লকডাউনটা ওইভাবে শুরু হয়নি। তো আমার ওয়াইফ বলছে যে তুমি মাস্ক পরে যাও, কারণ তোমার যে কফ হচ্ছে, ইনকেস যদি তুমি কোভিডে হও কিংবা অন্য কোনো ইয়ে হয়, অন্য আক্রান্ত হবে। তো আমি দেখলাম যে এই মালয়েশিয়ানদের ভিতর এই জিনিসটা গ্রো করেছে কি, যে শুধু মানে অন্যের যে একটা রাইট আছে আমার কাছে, মানে অন্য যে অধিকার আছে আমার কাছে, বা অন্য একটা মানুষ আমার কাছ থেকে ক্ষতিগ্রস্ত হবে না, বা আমি তাকে ক্ষতি করতে পারি না, এই যে আন্তরিক একটা আন্ডারস্ট্যান্ডিং, এটা মানুষের ভিতরে গ্রো করে। কিন্তু আমাদের যে জিনিসটা আমি অনেকেই লক্ষ্য করি, অনেক ক্ষেত্রে, সবাইকে বলছি না, অনেকের ভিতরে আছে, অনেকে এমন হয় কি, আমি যখন আক্রান্ত হয়েছি, আর কিরা আক্রান্ত হলে না হলে এত কিছু করার কি আছে, আমি যদি না বাঁচি তাহলে আর কিরা বাঁচলো না বাঁচলে এত নিয়ে আমার মাথা ব্যথা কি। তো এই যে একটা আমাদের যে মানে অন্যকে নিয়ে ভাবার, বা সমাজকে নিয়ে, বা আমার নেইবারকে নিয়ে ভাবার, বা তাদের ক্ষতি হতে পারে, এই জিনিসগুলো চিন্তা করেও আমাদের যে মানে ব্যবহারের যে পরিবর্তন আনা দরকার, সেক্ষেত্রে আমরা কিছুটা মানে আমি বলবো যে উদাসীন, এবং আমরা ওইগুলো করি না। এটা অন্যতম একটা রিজন হতে পারে, হয়তো আমরা ওইটা শিখি নাই, বা আমাদের ওই ভ্যালুসটা ছোট থেকে গ্রো করেনি।
আরেকটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আমি শেষ করবো, সেটা হচ্ছে যেমন আমার ছোট একটা বাচ্চার কথা বলি। আমার ছোট বাচ্চাটার বয়স 2 বছর। তো ওকে নিয়ে ওর বয়স যখন এক বছর কিংবা এরকম সময়, তো আমি নিচ থেকে আসছি, তো লিফটে আমার বাচ্চাটা ছিল, তো একটা চকলেট খাচ্ছিল বোধহয়, আমি ঠিক এক্সাক্টলি মনে করতে পারছি না। তো ওই কাগজটা সে ওই লিফটের ভিতরে ফেলেছে। তো আমার ওয়াইফ বলছে তুমি কাগজটা উঠাও। এখন ছোট মানুষ তো বোঝে না, তা আমি বলছি আচ্ছা আমি উঠাই দিই। বলছে নো 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 নো। তো আমি কি করলাম, আমার মেয়েটার হাত ধরে ওকে দিয়ে কাগজটা উঠালাম এবং বাসায় এসে আপনার ওই ডাস্টবিনে ফেলেছি। তো এইটা আমরা বেশ কয়েক মাস ধরে করেছি। তা আমার কাছে মনে হতো, যেহেতু আমি বাংলাদেশি, তা আমার কাছে মনে হতো এইটুকু বাচ্চারে এই কষ্টটা দিয়ে কি লাভ, এটা তো ওরা পরে বুঝবে। কিন্তু পরে দেখলাম আজকে যখন তার 2 বছর বয়স, আপনি যা খেতে দিবেন যদি তার অস্তিষ্ঠ থাকে, সে একাই ডাস্টবিন খুঁজে সে ফেলবে, সে কখনোই বাইরে ফেলবে না। এই যে ভ্যালুসটা আপনি আপনার সন্তানকে একটু সাময়িক কষ্ট হলেও আপনি যে ভ্যালুসটা তার ভিতরে ইনস্টল করে দিচ্ছেন, একটা সফটওয়্যারের মতো, আপনি একটা কম্পিউটার কতটা ভালো কাজ করবে বা কি কি জিনিস আপনি কাজ করতে পারবেন, এটা ডিপেন্ড করে কি কি সফটওয়্যার ওর ভিতরে আছে। কম্পিউটারটা কত সুন্দর বাইরে থেকে এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট না, সুন্দরের থেকে ভিতরটা হচ্ছে আপনি কতগুলো সফটওয়্যার ভিতরে আছে, কি কি অ্যাপস ইনস্টল করা আছে, এগুলো ইম্পর্টেন্ট। তো এই জন্য আমাদের জাতি হিসেবে আমরা হয়তো অনেকভাবেই সুন্দর, অনেকভাবে মেধাবী, কিন্তু আমাদের যে সফটওয়্যার গুলো, যে বেসিক সফটওয়্যার গুলো দরকার মানুষ হিসেবে, একটা জাতি হিসেবে গ্রো করার জন্য বা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য বা অর্থনৈতিকভাবে সুস্থ থাকার জন্য এবং শারীরিক বা মানসিকভাবে সুস্থ থাকার জন্য, সেই সফটওয়্যার গুলো আমার কাছে কেন জানি মনে হয় যে আমরা খুব আর্লি এজ থেকে ইনস্টল করতে পারি না। তো তাতে করে হয় কি, আমরা যখন গ্রো করে যাই তখন আমাদের ওই কনসার্নটা থাকে না, তখন আমরা খুব আত্মকেন্দ্রিক হয়ে যাই, অনেক ক্ষেত্রেই সেলফিশ হয়ে যাই, বা আমরা তখন অবশ্য আমাদের কিছু ব্যাড এক্সপিরিয়েন্সও থাকে, আমরা প্রতি ক্ষেত্রেই দেখি যে আমাদের কিছু অন্যায় অবিচার হচ্ছে, সেগুলো দেখেও আমরা ভাবি যে সবাই অন্যায় করছে, আমি তাহলে কি হবে। এই যে জিনিসগুলো, তো আমার মনে হয় সার্বিক যে অবস্থা আমাদের আজকে লকডাউনের যে অবস্থা, বা আমরা উঠাতে বাধ্য হচ্ছি, বা যেভাবে আপনি বলেন না কেন এটা নিয়ে ডিবেট আছে, তো আজকের এই অবস্থা হয়তো এই পর্যায়ে আসতো না, বা আমাদেরকে উঠানো লাগতো না, বা আমরা হয়তো স্টেপ বাই স্টেপ করতে পারতাম। আমাদের হয়তো যে ক্ষতিটা আশা করতেছি এই লকডাউনটা উঠিয়ে দিলে যে ক্ষতিটা হবে, সেই ক্ষতিটা হয়তো অন্য কোনো একটা সিস্টেমেটিক দেশে হয়তো হতো না বা হবে না। কিন্তু সেই সিস্টেমটা আমরা ডেভেলপ করতে পারিনি আনফরচুনেটলি, সেইখানে আমাদের কাজ করতে হবে। সেটা সাধারণ মানুষের মধ্যে বলেন, বা আমাদের যে পলিসি মেকাররা বা আমাদের দেশের যে সিস্টেম আছে সেটার মধ্যে বলেন, এই দুইটার যে সমন্বয় দরকার, সেই সমন্বয় কিন্তু নেই। যাতে করে হবে কি, আপনার ওই এই যে লকডাউনটা যদি আমরা ফুললি খুলে দিই, তাহলে আমরা যেভাবে ভাবছি অন্য দেশের যে ক্ষতি হয়েছে লকডাউন খুলে খুব বেশি হয়তো ক্ষতি হয়নি, তাদেরটার সাথে আমাদের কপি পেস্ট করা যাবে না। তাদের কালচার আমাদের কালচার এক না, তাদের মানুষের মানসিকতা আর আমাদের মানসিকতা এক নয়, আমরা একভাবে ভাবি না, বা আমাদের সিস্টেমও একরকম নয়। যেমন আমি ছোট্ট একটা উদাহরণ দিই, আমরা দেখি অনেক সময় ক্রিকেট খেলা নিয়ে, তাই না, আমরা যখন দেখি নিউজিল্যান্ড জেতে, দেখবেন যে আমরা জাস্ট অলরাইট থ্যাংক ইউ গ্রেট অল দিস থিংস, মানে জাস্ট ফাইন। কিন্তু আমরা জিতলে কিন্তু এটা করি না, আমরা জিতলে কিন্তু একেবারে উল্কালাম করে ফেলি। আসলে কালচার কিন্তু ডিফারেন্ট। এই জায়গাতে আপনি যদি কপি পেস্ট করেন, নিউজিল্যান্ড কি পলিসি করলো সেই পলিসিতে আপনি বাংলাদেশে কপি পেস্ট করেন চেঞ্জ না করে, হ্যাঁ, তাহলে কিন্তু হবে না। কারণ আমাদেরকে মানুষের পালস বুঝতে হবে, আমাদেরকে মানুষের আচরণ বুঝতে হবে। আপনি লকডাউন উঠিয়ে দিচ্ছেন, পরের দিন লক্ষ লক্ষ লোক ঈদ করতে দেশে যাবে, এটাই আমাদের কালচার। এটা আপনি আশা করতে পারেন না যে তারা সচেতন, তারা বোঝে, তারা যাবে না, না আপনি এটা আশা করতে পারেন না, কারণ আমরা ওই স্টেজে নেই, আমাদের ওই মানসিকতা বা ওই শিক্ষা গ্রো হয়নি। তো এই জন্য আমাদের অন্য দেশের মতো, যেমন মালয়েশিয়াতেও সেপারেট এক্সাম্পল, আপনার লকডাউন ঈদ ছিল, আপনি ইন্টারস্টেটে যেতে পারবেন না, মানে এক স্টেট থেকে অন্য স্টেট, যেমন ঢাকা থেকে আপনি খুলনা যেতে পারবেন না, কিন্তু ঢাকার মতো যেতে পারবেন, এরকম মালয়েশিয়াতে এরকম করেছিল, ইন্টারস্টেটে যেতে পারবেন, মানে আপনার উইদিন স্টেটের মধ্যে যেতে পারবেন কিন্তু অন্য স্টেটে যেতে পারবেন না। কিন্তু তারপর আমি দেখেছি যে আপনার সাধারণ মানুষ কিন্তু অনেকেই, আপনি 60 থেকে 70% মানুষ কিন্তু যাচ্ছে না। তাদের যেহেতু সরকার বলেছে যে দেখো, যদি তুমি ইভেন রিলেটিভস দের ভিজিট করাও ঠিক হবে না, বা না হলেই ভালো হয়। তো এই যে না হলেই ভালো হয় বা না করলেই ভালো হয়, এই কথাটাই মানুষ কত স্ট্রংলি নিয়ে নিচ্ছে। আর আমাদের যেখানে আপনি স্ট্রংলি বলছেন যে যাবেন না, তারপরেও কিন্তু আমরা যাবো। তো এই জন্য আপনার এই পালসটা, জনগণের যে পালসটা, জনগণ কিভাবে বোঝে, বা আমরা কালচারালি কতটুকু ডেভেলপ বা সচেতন, আমরা সেই জিনিসগুলো যদি আমরা অনুধাবন করতে পারতাম ঠিক সময়ে, তাহলে হয়তো আমাদের আজকে লকডাউনের যে সুফলটা সেটাও পেতাম। আমরা কিন্তু লকডাউনের যে সুফলটা অন্যান্য দেশ পেয়েছে, আমরা সেই সুফলটাও কিন্তু আমরা ঠিক পাইনি, লকডাউনের সুফলটাও আমরা পাইনি, বা লকডাউনটার কারণে যে কমবে সেটাও কিন্তু আমাদের ক্ষেত্রে ঘটেনি, তো ব্যত্যয় ঘটেছে। তো আমার মনে হয় এই সার্বিক অবস্থা চিন্তা করে আমাদের
ভবিষ্যতে আমি বলবো এখনকারের অবস্থাটা আল্লাহু আলম, আল্লাহ নোজ দ্য বেস্ট, কি হবে একেবারে আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে। কিন্তু পরবর্তী আমার কাছে মনে হয় পরবর্তী যদি আমরা অবশ্যই হয়তো আরো এরকম প্যান্ডেমিক হয়তো পেতে পারি, যেভাবে আমরা যাচ্ছি বা আমরা ওয়ার্ল্ডকে হার্ম করছি, তো সেই ক্ষেত্রে আমরা আমাদের সিস্টেমে একটা ল্যাকিংস আছে, আমাদের সমন্বয়হীনতা, আমাদের সিস্টেম গুলোকে আপনি সেটা হেলথ সেক্টর বলেন বা অর্থনৈতিক সেক্টর বলেন বা ইনফ্রাস্ট্রাকচার বলেন, সবকিছু মিলিয়ে আপনি দেখেন যে আমাদের সিস্টেমটা বা ইনফ্রাস্ট্রাকচারটা একেবারেই কোনো মহামারীকে সহ্য করা বা মহামারী থেকে বের হয়ে আসার জন্য উপযোগী নয়। এখানে অনেক ধরনের সমস্যা আছে, আর আপনার অনেক ডিজিটালাইজেশনের বিষয়গুলো আছে যেগুলো সারা বিশ্ব করছে, এবং আমার মনে হয় ওগুলো আমাদের করতে হবে এফিশিয়েন্ট হতে হলে। এই যে আমি আপনার বললাম যে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, লাস্টটা পয়েন্ট, সরি, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বলতে প্রত্যেকটা মানুষটাকে আপনি একটা ফাইন্যান্সিয়াল আমব্রেলার মধ্যে নিয়ে আসতে হবে। প্রত্যেককে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে পারে, তারা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড ইউজ করতে পারে, তাতে করে হয় কি আপনার এইগুলো খুব স্মুথ হয়, ইভেন গভর্নমেন্ট ট্রান্সফার গুলো খুব ইজিলি যেতে পারে। কিন্তু আমাদের কিন্তু আপনি দেখেন এখনো বিশাল একটা অংশ মানুষ কিন্তু ফাইন্যান্সিয়ালি এক্সক্লুডেড। তো এই যে ফাইন্যান্সিয়ালি এক্সক্লুডেড হলে হবে কি, তাদের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট অফকোর্স এই সুযোগই থাকবে না। আপনার ফাইন্যান্সিয়াল ওয়েলবিং যে কথাটা আমরা বলি, যে প্রতিদিনকারের আমাদের যে প্রয়োজনীয় জিনিস সেগুলোকে আমরা কেমন ভাবে খরচ করছি এবং ফিউচারের জন্য আমরা রেখে খরচ করছি কিনা, এই যে আন্ডারস্ট্যান্ডিং গুলোর জন্য আমাদের যে পলিসি গুলো দরকার সেইগুলো আমরা ঠিক দেখছি না। এখন যে জিনিসটা আমি আপনাকে কয়েকদিন আগে মানে মালয়েশিয়া করেছে, সেটা হচ্ছে ন্যাশনাল স্ট্র্যাটেজি ফর ফাইন্যান্সিয়াল লিটারেসি 2019 থেকে 2023। তারা একটা পলিসি করেছে যে এটার মাধ্যমে তারা কি মালয়েশিয়াকে ফাইন্যান্সিয়ালি লিটারেট করবে। কারণ তারা বুঝেছে যেহেতু অনেক টেকনোলজি আসছে, ফেসবুক আসছে, অনেক কিছু আসছে, আপনার অনলাইন অনেক বিজনেস হচ্ছে, অনলাইন অনেক স্টক মার্কেট, আপনার অনেক ফরেন কারেন্সি বিভিন্ন হচ্ছে, এখানে ফ্রড হচ্ছে। এই জন্য যাতে করে মানুষের ভিতরে একটা নলেজ দেওয়া যায়, অ্যাওয়ারনেস দেওয়া যায়, এই জন্য তারা একটা অলরেডি স্ট্র্যাটেজি করেছে, এবং এই স্ট্র্যাটেজি তাদের কিছু আউটকামও আছে। তারা বিশ্বাস করছে যদি এই স্ট্র্যাটেজি গুলো তারা প্লেস করতে পারে, তারা যদি মানুষকে শিক্ষা দিতে পারে ফাইন্যান্সিয়াল লিটারেসি যেটা বলে, তাহলে কি হবে, মানুষ তারা মানিকে ম্যানেজ করতে পারবে, তারা সেভিংস কে ম্যানেজ করতে পারবে, তারা বিভিন্ন ফ্রড বা স্ক্যাম থেকে বেঁচে থাকবে, আর তাদের নিজের সচেতন মানে লাইফ ইন্স্যুরেন্স বা হেলথ ইন্স্যুরেন্স এগুলো করবে। তো আমার মনে হয় যে এই জিনিসগুলো যদি আমরা কখনো আমাদের সিস্টেমে নিয়ে আসতে পারি বা আমাদের সিস্টেমটাকে ওইভাবে আপডেট করতে পারি, তাহলে আমরা হয়তো অন্যান্য বিশ্ব যে পলিসি গুলো নেয় এবং তাদের যে আউটপুট গুলো পাই, আমরাও সেই আউটপুট পাবো। কিন্তু এখন আমরা যেই পলিসিটা নিয়েছি লকডাউনের ক্ষেত্রে, অন্যান্য বিশ্ব যে আউটপুট গুলো পেয়েছে, আমার মনে হয় আমরা সেই আউটপুট পাবো না, কারণ আমাদের আসলে সিস্টেমটা ইন প্লেসে নেই। তো আপাতত এটাই আমার শেয়ার করার মতো ছিল। থ্যাংক ইউ। ধন্যবাদ মাহফুজুর রহমান ভাই। আসলে মাহফুজুর রহমান ভাইয়ের আলোচনার মধ্য দিয়ে কিন্তু আমরা অনেকগুলো পয়েন্ট কিন্তু চলে এসেছে, যেমন আপনার ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, প্ল্যানিং, ইনভেস্টমেন্ট, তারপর ইন্স্যুরেন্সের ব্যাপারটা উনি উল্লেখ করেছে, তারপর আপনার সিস্টেমের ব্যাপারটা উল্লেখ করেছে, এবং আমাদের যে কালচার মাইন্ডসেট সেই বিষয়ে কিন্তু মাহফুজুর রহমান ভাই আলোকপাত করছে। তারপর আপনার গাইড টু কিডস, যেটা আমাদের বাচ্চাদের যেটা আমরা গাইড করা প্রয়োজন ছিল, সেই বিষয়ে উনি উল্লেখ করছে। তো আমি বলবো যে আপনার সিস্টেম আসলে মাহফুজ ভাই গুরুত্বপূর্ণ একটি বিষয় এখানে টপিক মানে পয়েন্ট চলে আসছে, যে সিস্টেমকে যদি একটা সিস্টেমেটিক পর্যায়ে এনে সেট করে দেওয়া যায়, তাহলে কিন্তু হয়তো বা আমরা একটা ভালো একটা আউটপুট পেতে পারি আমাদের জনগণের কাছ থেকে। যদিও আপনার জীবিকার তাগিদে এখন লকডাউনটা সরকার বাধ্য হচ্ছে তুলে দিতে, হয়তো বা জনগণের আবেদনই হোক বা এখানে ভাই উল্লেখ করছে যে প্রায় দুটি পক্ষ হয়তো একদল লকডাউন চাচ্ছে, একদল বলছে যে না, লকডাউনটা আসলে তুলে দিলে ভালো হয়, যেহেতু জীবিকার একটা বিষয় আছে, এবং যে আমাদের যে মৌলিক চাহিদাগুলো, খাদ্য বস্ত্র এবং বিশেষ করে খাদ্য, সেটা কিন্তু মানে আমরা কাজ করি বা না করি, লকডাউন থাক বা না থাক, সেটা তো চলতেই হবে। তো সেক্ষেত্রে যাদের ঘরে খাবার নেই এবং যারা কাজকর্ম নেই, তাদের ক্ষেত্রে অবশ্যই একটা মানে খারাপ পরিস্থিতি, এবং সেখান থেকে উত্তরণের জন্য লকডাউন তুলে দেওয়াটাও হয়তো বা, তো এটা একটা আপেক্ষিক বিষয়। তো সেই বিষয়ে অবশ্যই ভাই খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছে, তো আমি সে বিষয়ে আর বাড়াবো না। পর্যায়ে ও আরেকটি বিষয় আমি অ্যাড করবো, যে সিঙ্গাপুরে আমি দীর্ঘদিন যাবত সিঙ্গাপুরে আছি। তো ভাইয়া যে আপনার গাইড টু কিডস যে বিষয়টা বলছেন, আপনি যে বাচ্চাদেরকে শেখানো এবং মাইন্ডসেটটা তৈরি করে দেওয়া, এটা আসলে খুব একটা পজিটিভ এবং গুরুত্বপূর্ণ বিষয়। আমি লক্ষ্য করছি যে আপনার ছোট ছোট বাচ্চা, খুব ছোট ছোট বাচ্চাদের যখন তাদের বাবা মা স্কুলে অথবা আপনার বাসে বা ট্রেনে নিয়ে যায়,
তখন তারা কিন্তু তাদেরকে গাইড করে না, নিজেরা হেল্প করে না, তাদেরকে শেখানো হয় যে আচ্ছা ঠিক আছে তুমি কার্ডটা ট্যাপ করো, তুমি প্রেস করো, বাসে প্রেস করো অথবা কার্ড ট্যাপ করো। তাদেরকে ছোট ছোট বাচ্চাদের কিন্তু ট্রেন করা হয় যে তুমি প্রেস করো, তুমি করো এটা। তো এর মানে এই না যে তারা তাদের বাচ্চাদেরকে ভালোবাসে না, তারাও তাদের বাচ্চাদেরকে ভালোবাসে। তবে আপনার এই শিখানোর মাধ্যমে তারা কিন্তু তাদের বাচ্চাদেরকে ট্রেন করে তুলছে। যেটা হয় হয় কি আমাদের দেশে হয়তো বা আমাদের কালচারের কারণে সেটা হয় না। আমরা আসলে একটু বেশি সদরপ্রীতি বা একটা কথা আছে যে একটু বেশি ভালোবাসতে জানি। তবে এই ভালোবাসাটা, তবে আমরা যদি একটু পিছন দিকে ফিরে যাই, আমাদের মুরব্বীদের কিছু কথা যদি আমরা একটু স্মরণ করি, যে অতি আদরে তাঁতি নষ্ট, কি যেন একটা কথা আছে এরকম বলে। তো আসলে খুব বেশি আদর এবং সব ক্ষেত্রে যে আদর করতে হবে সেটাও না, শাসন এবং সোহাগ দুটোই করতে হবে। এবং আরেকটি বিষয় হচ্ছে আপনার একটা কিছু শিক্ষা দেওয়ার মাধ্যমে আপনার সেখানে তো অবশ্যই একটু কঠোর হতে হবে, সেখানে তো অবশ্যই আপনার বাচ্চাকে আপনার গাইড করতে হবে। আপনি আপনার বাচ্চাকে স্কুলে দিয়েছেন, দেখা গেছে যে আগে আগে আমাদের যখন স্কুলে পাঠাতো তখন শুধু বলে দেওয়া হতো যে মশাই, টিচার মহোদয় আপনার কাছে আমার বাচ্চাটাকে দিয়ে দিলাম, ওর শুধু মুখমণ্ডল বাদে শরীরের সম্পূর্ণ বডি আপনার, আপনি মারেন কাটেন বেতান এটা আপনার বিষয়, কিন্তু আমার বাচ্চা যাতে মানুষের মতো মানুষ হয়। কিন্তু বর্তমান পরিস্থিতি দেখা যাচ্ছে যে যখন বাচ্চাকে দেওয়া হয় স্কুল কলেজে, স্কুলে ভর্তি করানো হয় ছোট বাচ্চাকে, এবং শিক্ষক যদি একটু ধমক দেয় বা প্রহার করে, তাহলে কিন্তু ফ্যামিলি সব চলে যায়। কি ব্যাপার, আমার বাচ্চাকে কেন আঘাত করা হয়েছে, কেন এটা সেটা। তো অবশ্যই আমি আঘাত করার পক্ষে না। তো আপনার আনন্দমুখর পরিবেশে লেখাপড়া ভালো হয় এরকম একটা কথা আছে। তো অবশ্যই শিক্ষকরা যে মানে নতুন একটা কথা যেটা আমরা অবশ্যই প্রাধান্য দিব যে আনন্দমুখর পরিবেশে লেখাপড়া ভালো হয়, তো সেটাই থাকবে। তারপরও আমরা কিন্তু আমাদের অবস্থান থেকে, আমরা আমাদের যার অবস্থান থেকে আমরা আমাদের কালচারটাকে একটু মডিফাই করতে পারি, যেটা ভাই একটু আগে বলছিলেন। তো এই পর্যায়ে আমরা হাবিব ভাইয়ের কাছ থেকে কিছু জানতে চাইবো। হাবিব ভাই, আপনি যদি একটু অ্যাড করতেন। এখানে আসলে অ্যাড করার তেমন কিছু নেই, আমাদের এখানে 2টা বেজে গেছে, আমরাও মনে হয় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি জাস্ট একটা জিনিস অ্যাড করব, মাহফুজ ভাই অত্যন্ত ফিনান্সিয়াল একজন পয়েন্ট থেকে, উনি ফাইন্যান্সের শিক্ষক, সেই পয়েন্ট থেকে উনি একটা সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন এবং সোসিওলজির কথা সেখানে দিয়ে আসছেন। হ্যাঁ, আরেকটা জিনিস আমি শুধু জাস্ট অ্যাড করবো, সেটা হচ্ছে পাবলিক পলিসি। ফাইন্যান্স সোসিওলজি আমাদের আছে এবং সেটা আরো ইমপ্রুভমেন্ট আমাদের প্রয়োজন। এখানে আরেকটা জিনিস যেটা অত্যন্ত বেশি প্রয়োজন, সেটা হচ্ছে আমাদের পাবলিক পলিসি। আমাদের পাবলিক পলিসিটা যদি আমি দেখি যে আমাদের ফাইন্যান্স এবং সোসিওলজির স্ট্যাটাসটা হচ্ছে 5-এ, তাহলে আমাদের পাবলিক পলিসির স্ট্যাটাসটা আসলে মাইনাসে। সো দ্যাটস দ্য রিজন। এই রিজনটার জন্যই আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের যখন ওই যে একটা ছুটি দেয়া হলো, যে ছুটি প্যান্ডেমিক কি জানি লকডাউন করা হলো 2 সপ্তাহ পরে, আবার চলে আসতে হলো বিজিএম এর প্রেসিডেন্ট ওই যে আনিসুল হক সাহেবের ওয়াইফ কি জানি রুহানা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভদ্রমহিলা এটা খুলে দিলেন। তারপর আবার ওই যে শিল্পমন্ত্রী উনি বললেন যে উনি এটা জানেন না। তো বিষয়টা হচ্ছে এই যে পলিসিগত একটা সমস্যা, এবং এই যে এই জিনিসটা ইমপ্লিমেন্ট করার যে প্রবলেমটা, এই যে মানুষগুলো এতগুলো আসলো, তখন এই যে স্প্রেড হচ্ছে, এখন আপনি দেখছেন দৈনিক 2,500 মানুষ, 2,000 থেকে 2,500 মানুষ এফেক্টেড হচ্ছে, এবং এখন লকডাউনটা খুলে দেওয়া হচ্ছে। আমি জানি না এর পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে। আমি বিশ্বাস করি যে বর্তমান সময়ে সরকার সবকিছু ভুলে গিয়ে, মানুষের দলের কথা ভুলে গিয়ে দেশের কথা মনে করে, অন্যান্য দলের যে মানুষগুলো আছে যারা এক্সপার্ট আছেন তাদেরকে ইনক্লুড করে এমন কিছু পলিসি অত্যন্ত জরুরি ভিত্তিতে করা উচিত, যাতে করে আমরা এটা মোকাবেলা করতে পারি। ধন্যবাদ সবাইকে। অনেক রাত হয়ে গেছে, আমার মনে হয় যে আপনাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে। হ্যাঁ, আপনাদের সাথে দেখা হয়ে কথা বলে খুবই ভালো লাগলো। মাহফুজ ভাই, রুবেল ভাই, সাইদ ভাই, ধন্যবাদ আপনাদের সবাইকে, এবং আপনারা যারা দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ। শুভরাত্রি। হাবিব ভাই, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য, এবং মানুষের থেকে মাহমুদুর রহমান ভাই এবং সিঙ্গাপুর থেকে এসএম রুবেল পারভেজ ভাই, আপনারা সবাই খুব গঠনমূলক এবং সুন্দর আলোচনাগুলি রেখেছেন। এই জন্য অবশ্যই আমার পক্ষ থেকে এবং দর্শকদের পক্ষ থেকে ধন্যবাদ। তো আমরা দেখতে দেখতে একেবারে আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শকদের শুধু এতটুকুই বলবো, আপনারা কোভিড-19 এর সরকারের পক্ষ থেকে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে যে ধরনের আমাদেরকে
দিক নির্দেশনাগুলো বা স্বাস্থ্য বিধিগুলো নির্দেশনাগুলো দেওয়া হয়েছে সে বিষয়ে অবশ্যই আপনারা সচেতন হবেন এবং বাইরে যখন আপনারা যাবেন অবশ্যই মাস্ক ব্যবহার করবেন এবং যে বিষয়ে সবচেয়ে বেশি আলোকপাত করা হচ্ছে যে আপনার ডু নট টাচ ইউর ফেস উইদাউট ওয়াশ ইউর হ্যান্ড। তো আপনি অবশ্যই ফেস টাচ করবেন না যেহেতু এই ভাইরাসটা ট্রান্সমিশন হয় আপনার নাক মুখ এবং চোখ দিয়ে। সেক্ষেত্রে আমরা অবশ্যই লক্ষ্য রাখবো আমরা যাতে বাইরে যাওয়ার পর হাত সাবান দিয়ে ধুতে না করে আমরা চোখ নাক স্পর্শ না করি এবং বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করব এবং সেফটি ডিস্টেন্স যেটাকে বেঁধে দেওয়া হয়েছে 1 মিটার সেফটি ডিস্টেন্স সেটা আমরা যেখানেই হোক আমাদের পরিবারের হোক বা বাইরে হোক তো আমরা এটা আসলে ডিস্টেন্স মেনটেন করার চেষ্টা করব। তো আজকের মতো এখানেই দর্শক, তো যারা আমাদের লাইভটি দেখছেন সবাই সম্ভব হলে অবশ্যই শেয়ার করবেন যাতে আমাদের পরবর্তী লাইভ আপনারা আপনাদের ওয়ালে ভেসে আসতে পারে। তো আমাদের সাথে সংযুক্ত থাকবেন এবং পেজটিকে অবশ্যই লাইক করে রাখবেন। রুবেল ভাই আপনি কি বলছেন? ধন্যবাদ রবিন ভাই আপনাদেরকে। আপনারা যারা সুন্দর আলোচনা করলেন, ডক্টর মাহফুজুর রহমান, ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, এবং আপনি অনেক দক্ষতার সাথে সঞ্চালন করলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি শুধু আপনাদের সাথে বিষয়টা অ্যাড করতে চাচ্ছি, আমাদের সব আছে, আমরা বাঙালি, বাংলাদেশি, আমাদের অর্থনৈতিক খাত বলেন, আমাদের প্রয়োগ ক্ষেত্র বলেন, উৎস বলেন, সবই ঠিক আছে। আমাদের মধ্যে যেটা থাকতে হবে সেটা হলো স্বচ্ছতা, জবাবদিহিতা। আমাদের মধ্যে মানুষের জন্য করার, দেশের জন্য করার, ভিতর থেকে যে ইচ্ছাটা সেটাকে জাগ্রত করতে হবে। এই বলে আমি আমার কথা শেষ করছি। এবং সিঙ্গাপুরে যারা অবস্থান করছেন সকলকে আমি আরেকবার অনুরোধ করবো আপনার মাধ্যমে, সিঙ্গাপুর আজকে যে সুন্দর একটা পরিবেশে ফিরে এসছে, এটার আমাদের প্রবাসীদের একটা বিশাল কন্ট্রিবিউশন ছিল। আমি সকলকে অনুরোধ করব আগামী দিনগুলোতে সরকারের দেওয়া বিধিনিষেধগুলো আমরা যেন পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করে আমাদের সামনের দিনগুলোতে সরকারকে সহযোগিতা করি। সরকার আমাদেরকে সুস্থ রাখার জন্য যে পদক্ষেপগুলো নিয়েছেন তার রেজাল্ট হিসেবে আমরা যেন তাকে সহযোগিতা করি। এই ধন্যবাদটুকু জানিয়ে আপনার মাধ্যমে সিঙ্গাপুর সরকারকে সকল প্রকার সুবিধা দেওয়ার জন্য স্যালুট জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ভাই তো আমরা শেষ করবো। আচ্ছা, যারা আজকে এই লাইভটা দেখছেন এই পেজের সাথে আছেন আমাদের সাথে, বাংলাদেশে যারা আছেন বিশেষ করে তাদের জন্য বলবো, আমরা যারা প্রবাসী আছি আমরা আমাদের দেশ থেকেও, যেটা আবিব ভাই বলছিলেন, আমরা আরো বেশি চিন্তিত বাংলাদেশ নিয়ে এবং এর অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে। তারপরে বলবো লকডাউন খুলে দিলেও আপনার নিজের যে সচেতনতা বা যে পরিবর্তন আনা দরকার আমাদের ব্যবহারে বা আমাদের চলাচলে বা আমাদের দৈনন্দিন যে নতুন নতুন যে নর্ম গুলো যেগুলো আমরা করতে পছন্দ করতাম না বা করি না, বা সবাই একটু আড্ডা দিতে পছন্দ করি বা একসাথে চা খেতে পছন্দ করি, এই যে জিনিসগুলো যেগুলো আমাদের সামাজিকতা বলি আমরা, সেই জিনিসগুলো কিছুদিনের জন্য হলেও সবার কথা চিন্তা করে, আমার কথা, আপনার কথা, আপনার বয়স্ক বাবা মার কথা, ভাই বোন সৎ তথা জাতির কথা চিন্তা করে আমরা এই জিনিসগুলো থেকে বিরত থাকি, চেষ্টা করি নিজে ভালো থাকায় অন্যকে ভালো রাখার। সবাইকে শুভরাত্রি, আল্লাহ হাফেজ। ধন্যবাদ দর্শক, তো আজকে আমরা এখানে শেষ করব। তো আবার দেখা হবে কোনো ভালো একদিনে ভালো এক সময়। আল্লাহ হাফেজ। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।